আশা করে শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার। কেউ একজন একটু রেসপন্স করলে ভালো, কেউ না, সবাই রেসপন্স করলে ভালো লাগবে, আমি অন্তত বুঝতে হ্যাঁ পারবো। স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুধু স্ক্রিনের জন্য না, বাকি কিছু যখন বলবো তখন সেটা বোঝা যাচ্ছে কি না যাচ্ছে সে সম্বন্ধে। ঠিক আছে, আগের দিন যারা ছিল তারা অলরেডি জানে কি কি বলা হয়েছে। যে অ্যাটমিক স্ট্রাকচার বলতে গেলে প্রথম যে শুধু অ্যাটম দিয়ে তৈরি, অ্যাটমকে স্প্লিট করা যায় না এই ধারণা ছিল জন ডাল্টনের। তারপরে নেগেটিভ চার্জ পার্টিকেলের আবিষ্কার হলো, তার চার্জ বাই মাস রেসিও এলো, তার মাস এবং চার্জ কত জানা গেল। মডিফাইড ক্যাথোড রে টিউব থেকে আমরা প্রোটন আবিষ্কার করলাম, নিউট্রন আবিষ্কার করলাম। তারপরে প্রথম যে মডেল যে যে থমসন দিয়েছিল, কি দিয়েছিল, পাম্পুডিন মডেল, সেটা সম্বন্ধে ডিটেলে বলা হয়েছে। রাদারফোর্ডের স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট সব কিছু বলা হয়েছে। এবং বোরের থিওরির স্টার্টিং কথাটা, যেটা বোরের থিওরির যেটা বাংলায় আমরা স্বীকার্য বলতে পারি, সেই জিনিসগুলো বলা হয়েছিল। ঠিক আছে, এটা তো রাদারফোর্ডের থিওরির ছবিটাই আর কি। ড্রব্যাক সম্বন্ধে বলা হয়েছিল, এবং ড্রব্যাক থেকে আমাদের যে কন্টিনিউয়াস এনার্জি এমিট করলে আমাদের তো কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা ছিল এরকম, কিন্তু আমরা অ্যাটমের ক্ষেত্রে যে লাইন স্পেকট্রা পাই সেটা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আগের দিন যা যা ব্যাখ্যা করছি আমি সেটা একবার রিপিট করছি। এখানে সমস্ত কিছুই লেখা আছে, এটা এনসিআরটি বই থেকে ছোট করে এক জায়গায় লেখা। প্ল্যাঙ্কের থিওরিটা বলা হয়েছে, এবং প্ল্যাঙ্কের থিওরি বলার পর টোটাল ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা কোথা থেকে শুরু, কী কার ওয়েভলেন্থ বেশি কম, সমস্ত জিনিসটা বলা হয়েছে। সেটা বলার আগে ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, সেই জিনিসগুলোও বলা হয়েছে। আমি জাস্ট রিক্যাপ করছি কি কি বলা হয়েছে, আজ কোথা থেকে বলবো। আচ্ছা, আর একটা জিনিস আমরা যে স্টার্টিং এ বলে দিয়েছিলাম, এই যে বোরের পস্টুলেটস অফ বোর থিওরি, পস্টুলেটটা বলা হয়েছিল। এবং আজকে আমরা লাইন স্পেকট্রা অফ হাইড্রোজেন দিয়ে শুরু করব। তার কারণটা হচ্ছে যে রাদারফোর্ডের থিওরির যে মূল ড্রব্যাকটা ছিল সেটা হচ্ছে যে, একটা হচ্ছে অ্যাটমের স্টেবিলিটি বলতে পারে না, আর একটা হচ্ছে যে লাইন স্পেকট্রাটা ব্যাখ্যা করতে পারে না। লাইন স্পেকট্রা অফ অ্যাটম কান্ট বি এক্সপ্লেন, এইটাই ব্যাখ্যা করা যায় না, এবং এই জিনিসটাই আমরা কিন্তু কি আমাদের বোরের থিওরি দিয়ে আমরা সেটাকে ব্যাখ্যা করব। তো আজকে আমরা লাইন স্পেকট্রা অফ হাইড্রোজেন পড়বো। তো লাইন স্পেকট্রা অফ হাইড্রোজেন পড়তে গেলে আমাদের একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা হচ্ছে এটা এটা এই ইকুয়েশনটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এবার যদি বলে ইকুয়েশন কোথা থেকে এলো, এরপরে আমরা হাইড্রোজেনের ফার্স্ট মানে বোর রেডিয়াস কত, তার ভেলোসিটি কত, এনার্জি ক্যালকুলেশন করব। সেই এনার্জি ক্যালকুলেশন থেকে দুটো এনার্জি টার্মে, মানে আমরা তো nth অরবিটাল বা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর অরবিটালের এনার্জি বার করতে চাইছি। তাহলে nth অরবিটাল এর এনার্জিটা n দিয়ে আসবে, n এর জায়গায় 1 2 3 4 বসাবো, সেরকম করে n1 আর n2 এর মধ্যে এনার্জি গ্যাপটাকে বিয়োগ করে দিলেই আমাদের এই ইকুয়েশনটা আসে। যখন এনার্জি ক্যালকুলেশন করব তখন দেখা যাবে। আপাতত আমাদের মূল কাজ হচ্ছে হাইড্রোজেনের লাইন স্পেকট্রাটা কি, কেন, কোন কোন জিনিসের জন্য কোন কোন লাইন স্পেকট্রা আসে, কোন কোন রেঞ্জে আসে, সেটা তো এখানে লেখাই আছে। এবং আমরা কি বুঝবো সেই লাইন স্পেকট্রা সম্বন্ধে আজকে ডিটেলে বলা হবে। এবং রাত বোরের থিওরি ড্রব্যাক বলা হবে। তাহলে মোটামুটি আমাদের ক্লাসিক্যালটা গেল। ক্লাসিক্যাল পার্টটা বলা হয়ে গেলে আমাদের আসবে তারপরে কোয়ান্টাম। ঠিক। তো কোয়ান্টাম পার্টি আমাদের সোমারফিল্ডের থিওরি আছে, এসপিডিএফ যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো শিখে নিতে হবে। এবং এবং এখন নতুন ট্রেন্ড করছে, যেই মেন্সে তো দিচ্ছে, নিতেও দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে সাই ফাংশনের সাথে ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াসের যেই গ্রাফগুলো আমরা বইয়ে দেওয়া আছে, যে কোনো ছায়াপ্রকাশনী বইয়েও আছে, এনসিআরটিতেও আছে, ওই গ্রাফ থেকে কিছু প্রশ্ন করছে। এটা একটু নতুন টাইপের প্রশ্ন করছে। বাকি ইলেকট্রনিক কনফিগারেশন থেকে প্রশ্ন, আর এই লাইন স্পেকট্রা থেকে প্রশ্ন, এই তো প্রশ্ন হয় ধরা বাঁধা প্রশ্ন। আচ্ছা, আমরা প্রথমে লাইন স্পেকট্রা পড়বো। লাইন স্পেকট্রা পড়ার সময় আমি আগের দিন বলেছিলাম বলতে, যখন বোর থিওরি বলতে পারিনি তখন আমি এই কথাটা বলেছিলাম যে ইলেকট্রনগুলো যখন লোয়ার এনার্জি অরবিটাল থেকে, এটা একটু বোল্ড করে নিই, যখন ইলেকট্রনগুলো লোয়ার এনার্জি অরবিটাল থেকে হায়ার এনার্জি অরবিটালে, এটা যদি E1 হয়, এটা যদি E2 হয়, বোরের থিওরি থেকে জানি ইলেকট্রনগুলো E1 এ থাকলে E1 এই থাকবে, অথবা E2 তে থাকলে E2 এনার্জি লেভেলেই থাকবে। যদি এনার্জি গেইন করে তাহলে সার্টেন এনার্জি গেইন করতে হবে। কতটা এনার্জি গেইন করতে হবে, সার্টেন এনার্জিটা ডেল্টা ই, সেটা হচ্ছে E2 মাইনাস E1, এই দুটোর মধ্যে যা এনার্জি গ্যাপ ততটাই গেইন করতে হবে। আগের দিন বারবার করে বলছিলাম দুটো গ্যাপের যদি মাঝামাঝি এনার্জি গ্যাপ করে, মানে এটাকে আমি যদি 200 বলি আর এটাকে আমি যদি 100 বলি আরবিটারিলি, সে যদি 50 গেইন করে তাহলে তো সেই মাঝামাঝি একটা পর্যায়ে থাকবে, সেই সব সম্ভব নয়। তাকে সার্টেন এনার্জি গেইন করতে হবে বা লুজ করতে হবে। গেইন করলে লোয়ার টু হায়ার যাবে, লুজ করলে হায়ার টু লোয়ারে নেমে আসবে। হায়ার মানে হায়ার এনার্জি অরবিটাল থেকে লোয়ার এনার্জি অরবিটাল। তো সার্টেন কথাটার মানেটা সেটাই যে আমাকে যেমন যা ইচ্ছা তাই এনার্জি গেইন করবে, তাহলে মাঝামাঝি এক জায়গায় চলবে তা না। কারণ অরবিটাল গুলো ডিফাইন্ড, এনার্জি লেভেলগুলো ডিফাইন্ড। তাহলে লোয়ার টু উপর মানে লোয়ার টু হায়ারে যেতে গেলে আমাকে ডিফাইন্ড এনার্জি অ্যাবজর্ব করতে হবে, সার্টেন এনার্জি অ্যাবজর্ব করতে হবে।
এবার যখন হায়ার টু লোয়ারে ব্যাক করে আসবে তখন ও এনার্জি এমিট করবে। অবশ্যই হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে যদি আসে তাহলে কিছু পরিমাণ এমিট করতে হবে, সেটা লাইট এনার্জি হিসাবে এমিট করবে, এইচ নিউ। তাহলে যেই ওয়েভ লেন্থের ফোটন এমিট করবে আমি সেই ওয়েভ লেন্থের একটা লাইট দেখতে পাবো। আগের দিন ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি গোটা ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা সম্বন্ধে বলা হয়েছে। তাহলে আজকে ওয়েভ লেন্থের ফোটন কি, যে ওয়েভ লেন্থের ফোটন রিলিজ করবে কথাটা নিশ্চয়ই বুঝতে পারছি। আমাদের ভিজিবল রেঞ্জ যেমন 400 থেকে 750 ন্যানোমিটারের, আমরা যদি দেখতে পাই মোটামুটি 700 ন্যানোমিটারের একটা ফোটন পার্টিকেল রিলিজ হচ্ছে, তাহলে মোটামুটি আমরা লাল একটা আলো দেখতে পাবো বা লাল রিজিয়নে একটা কালার দেখতে পাবো। এটা হচ্ছে ব্যাপার। তো এটা এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল ব্যাপারটা ছিল। এবার আমাদের যে সিরিজটা পড়তে হবে হাইড্রোজেনের, যে লাইন স্পেক্ট্রাল যে সিরিজ, সেই জিনিসটা এরকম যে যদি এটা আমার n ইকুয়াল টু 1 হয় মানে 1 নম্বর কক্ষক, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 এরকম করে আছে, এইটার মানে আমি বলতে চাইছি এরকম করে গোল গোল করে ঘিরে ঘিরে যেটা আছে সেটাকে আমি 1 2 3 এরকম লাইন দিয়ে লিখলাম, ঠিক আছে? তার জন্য আমি ওটা এইভাবে লিখলাম। কি এলো দেখি, তাকে জয়েন করে। ঠিক। এইবার এবার কথাটা হচ্ছে ইলেকট্রনগুলো যদি 2 নম্বর মানে 1 নম্বরে ইলেকট্রনটা ছিল, সেটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করে 2 3 4 5 যে কোনো জায়গায় যেতে পারে। যদি 1 আর 2 এর মধ্যে যা গ্যাপ সেইটুকু পরিমাণ এনার্জি গেইন করে তাহলে 1 থেকে 2 এ যাবে। 1 আর 3 এর মধ্যে যতটা গ্যাপ ততটা পরিমাণ এনার্জি গেইন করলে 1 থেকে 3 এ যাবে। এবার সাপোজ 2 নম্বর ইলেকট্রনটা ছিল, 2 নম্বর থেকে সে জাম্প করলো, সে 2 নম্বর অরবিটালে ছিল, 2 নম্বর থেকে জাম্প করলো 1 নম্বর অরবিটালে। অথবা সে 3 নম্বরে থাকতে পারে, 3 থেকে 1-এ জাম্প করলো, 4 থেকে 1-এ জাম্প করলো, অথবা 5 থেকে 1-এ জাম্প করলো। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ইলেকট্রনটা যেখানেই থাকুক না কেন সে জাম্প করে ব্যাক করছে n ইকুয়াল টু 1-এ, মানে প্রাইমারি, মানে n ইকুয়াল টু 1 বলতে E1, যেটা একদম প্রথম কক্ষকটা ছিল। তাহলে এখানে আমরা বুঝলাম কি, না n1টা হচ্ছে 1 আর n2টা হচ্ছে 2 3 4 ডট 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 করে এখন চলবে। ঠিক, এইটুকু বুঝতে পারা গেল। কি বলতে চাইলাম, n1টা 1 মানে যে অরবাইটালে এসে ইলেকট্রনটা জাম্প করছে, যে অরবাইটালে জাম্প করে ডাউন হচ্ছে। আর n2টা হচ্ছে যেখান থেকে জাম্প করছে। বুঝতে পারলাম, যেখান থেকে জাম্প করছে মানে যদি 2 থেকে 1-এ জাম্প করে তাহলে 2 to 1 জাম্প, যদি 3 থেকে 1-এ জাম্প করে তাহলে n2টা হচ্ছে 3, 3 থেকে জাম্প করছে, কোথায় জাম্প করছে, 1-এ জাম্প করছে। ঠিক। তাহলে যে কোনো অরবিটাল থেকে যদি 1 নম্বর কক্ষকে ইলেকট্রনটা জাম্প করে তাহলে 2 থেকে 1-এর যে এনার্জি গ্যাপ সেই করসপন্ডিং একটা এইচ নিউ বা এনার্জি রিলিজ করবে। 3-এর মধ্যে যেটা গ্যাপ তাহলে সেই করসপন্ডিং এইচ নিউ ড্যাশ রিলিজ করবে, তারপরে এইচ নিউ ডবল ড্যাশ রিলিজ করবে, সার্টেন এনার্জি একটা রিলিজ করবে। আমরা বুঝতে পারছি যে 5 থেকে 1-এ নিশ্চয়ই গ্যাপটা, এনার্জি গ্যাপটা বেশি, তাহলে সেই করসপন্ডিং এইচ নিউটা নিশ্চয়ই বেশি হবে, কারণ এইচ নিউ ইকুয়াল টু ই। এই কথাটুকু নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এত দূর পর্যন্ত কি বোঝা গেছে কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এই যে যে এই সিরিজটা যখন 1 নম্বরে সবাই এসে জাম্প করবে, কোথা থেকে, 2 3 4 5 ইনফিনিটি যেখান থেকে হোক, সেটাকে আমরা কি সিরিজ বলি, লিম্যান বা লাইম্যান। ঠিক, সেটাকে আমরা লিম্যান সিরিজ বলি। এইটা লাই করে কোথায়, ইউভি রেঞ্জে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, কে স্পেকট্রাল রিজিয়নের কোথায় লাই করে। তাহলে এটা কোথায় লাই করে, ইউভি রেঞ্জে। ইউভিটা আমার কোথায় আছে, ইউভিটা আছে আমার, যদি আমি আগের দিনের স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখি, স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখলে আমি দেখতে পাবো কোথায়, আমি যদি এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা, সরি স্পেকট্রোকেমিক্যাল বলছি, সরি ইলেকট্রোম্যাগনেটিক, স্পেকট্রোকেমিক্যাল তো ওটা অন্য সিরিজ। ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা আমরা যদি দেখি, আলট্রাভায়োলেটটা কোথায় আছে, আলট্রাভায়োলেটটা আছে আমার এখানে। তাহলে এইখানে এই আলট্রাভায়োলেটের যে রেঞ্জটা, সেই রেঞ্জে লাই করছে হাইড্রোজেনের ওই স্পেকট্রাটা। কোন স্পেকট্রাটা, যে কোনো অরবিটাল থেকে 1 নম্বরে জাম্প করবে। তাহলে এর পরেরটা আমরা বুঝতে পারছি কোথায় আসবে, ভিজিবল রেঞ্জটা আসবে, তারপরে আমাদের ইনফ্রারেড জোনটা রয়েছে, এইভাবেই আমরা অ্যাপ্রোচ করব। ঠিক। বেশ, জয়েন করতে চাইছে, জয়েন করিয়ে দিই। আচ্ছা, এক সেকেন্ড, কে কে আছে? ঠিক আছে, তাহলে এটাকে বলবো লিম্যান সিরিজ, এবং লিম্যান সিরিজটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক সিরিজের কোথায় লাই করে, ইউভি রেঞ্জে। এটা একটু মনে রাখতে হবে, এবং এই জিনিসটাও পরপর আমাদের এই লিম্যান, বামার, পাসেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিস আমাদের পরপর মনে রাখতে হবে। তাহলে এটা তো প্রথমটা গেল, প্রথমটা খুবই ইজি। এবার আমি এরপরে কি করব, একটা করে জাস্ট গ্রাউন্ড স্টেটটাকে উঠিয়ে দেবো। গ্রাউন্ড স্টেটটা উঠিয়ে দেবো মানে লোয়ার লেভেলটাকে জাস্ট উঠিয়ে দেবো। এখন 2 করে দিই, 3 4 5 6 এমনি করলাম। তাহলে এই জাম্পটা কোথা থেকে হবে, সবাই 2 নম্বরে এসে জাম্প করবে। তাহলে 3 থেকে 2, 4 থেকে 2, 5 থেকে 2, 6 থেকে 2। তাহলে এক্ষেত্রে আমার n1টা কত হলো, n1টা কত হলো,
দুই n1 টা 2 আর n2 টা ইন্টু 3 4 5 6 3 4 5 6 এইভাবে যেতে থাকে। ক্লিয়ার? এইটাকে আমরা কি সিরিজ বলি, নাম জানা আছে? এটাকে আমরা বলি বামার। উচ্চারণটা এরকম, মানে এল এর উচ্চারণটা হবে না, বামার। তাহলে এইটা কোথায় কোন কোন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক সিরিজে কোথায় থাকবে? ভিজিবল রেঞ্জে থাকবে। ঠিক আছে? যদি 2019-এর নিটের প্রশ্নটা দেখা হয়, তাহলে সেখানে জানতে চাওয়া হয়েছে বামার সিরিজটা আমাদের স্পেকট্রোকেমিক্যাল, বারবার স্পেকট্রোকেমিক্যাল বলছি, ইলেকট্রোম্যাগনেটিক সিরিজের কোন রেঞ্জ, কোন রিজিয়নে লাই করে, এই প্রশ্নটা এসেছিল 2019-এর নিটে। তখন বামার সিরিজটা তাহলে কোন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক সিরিজের কোথায় লাই করে? ভিজিবল রেঞ্জে, মানে আমরা যেটা চোখে দেখতে পাই। ঠিক? তাহলে এটা মনে রাখা দরকার। এবং এটাও এই কেন n1 আর n2 টা লিমেন বামার পাসেন ব্রাকেট আমাদের পরপর মনে রাখতে হবে, তার কারণটা হচ্ছে যখন নিউমেরিক্যাল করব তখনই দেখতে পাবো, তখন আমাকে বলে দেবে না যে n1 টা কত, n2 টা বলে দেবে, n1 টা বলে দেবে না কত, বলে দেবে লিমেন সিরিজ। তখন বুঝে যেতে হবে যে n1 টা হচ্ছে 1 আর n2 টা হচ্ছে 2 3 4 5 এরকম। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে সিরিজটা তাহলে কি হবে? এরপরে যে সিরিজটা আসছে সেই সিরিজটাতে n1 টা কত হতে চলেছে? কত হবে? কেউ কি আছে ক্লাসে? ও, রিকানেক্টিং হয়ে গেছে। আচ্ছা, আমার একটু নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছিল, কতদূর শুনতে পাওয়া গেছে? হ্যালো, একটু নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছিল, দেখছি রিকানেক্টিং শো করছিল, কতদূর শুনতে পাওয়া গেছে? শুনতে পাওয়া যাচ্ছে কথা? শুনতে পাওয়া যাচ্ছে আমার কথা? শুনতে পাওয়া যাচ্ছে এবার আমাকে? শুনতে পাওয়া যাচ্ছে কি? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছিল। হ্যাঁ স্যার কতদূর শুনতে পাওয়া গেল আগে যেটা বলছিলাম? আর এইটা শুনতে পাওয়া গেছে? বামারটা ভিজিবল রেঞ্জে লাই করে? না স্যার তার আগ পর্যন্ত আচ্ছা, তাহলে এটা তো একই কিছু না। n1 টা তো 2, তোরাই বললি, n2 টা 3 4 5 6, এটাকে আমরা বামার সিরিজ বলি কারণ, কারণটা বলছি, এটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক সিরিজের ভিজিবল রেঞ্জে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে 2019-এর নিটের একটা প্রশ্ন, যে ডাইরেক্ট জানতে চেয়েছিল বামার সিরিজটা হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন স্পেক্ট্রার ক্ষেত্রে বামার সিরিজটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক সিরিজের কোন রিজিয়নে লাই করে, তাহলে অ্যান্সারটা কি হবে? ভিজিবল। ঠিক আছে? এবার বামার সিরিজ কেন নাম হয়েছিল? কারণ বামার নামক একজন সায়েন্টিস্ট এই সিরিজটা প্রথম দেখেছিল। এবার প্রশ্নের অ্যান্সারটা যদি হয় কেন লিম্যানটা তো n = 1, ওটাই আমাদের প্রথম হওয়া উচিত, লিম্যানে তো আমার n = 1, তাহলে এটা প্রথম হওয়া উচিত না, আসলে এটা ভিজিবল রেঞ্জে, তো এটা প্রথম চোখে দেখা গেছিল, তাহলে হিসাব মতো না, এটাই বামার সিরিজটাই প্রথম আবিষ্কার হয়েছিল হাইড্রোজেনের ক্ষেত্রে। ঠিক আছে? শুনতে পাওয়া গেল? হ্যাঁ স্যার হ্যাঁ। তো এর পরেরটা কি হবে? এর পরের সিরিজটা কি হতে চলেছে? n1 = কি হবে? স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসছে। এই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আর কিছুই না। এবার শুনতে পাওয়া যাচ্ছে?
শোনা যাচ্ছে? খালি নেটওয়ার্কটা যাচ্ছে আসছে করছে। শুনতে পাওয়া যাচ্ছে এবার? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার যাচ্ছে। তুই শুনতে পাবি না বলবি, আজকে সত্যি সন্ধ্যাবেলাতে নেটওয়ার্কটা ইস্যু হচ্ছে খুব। যাই হোক, বললাম এতক্ষণ পর্যন্ত n1 = 1 ছিল, তারপর n1 = 2 হলো, তাহলে এবারে n1টা কি হতে চলেছে নেক্সট সিরিজের জন্য? 3 3। তাহলে n2টা? into 4 5 6 4 5 6। তাহলে আমার এরপরে আর বলার কিছু নাই, এরপরে জাস্ট নামটা মনে রাখতে হবে, আর আর কোনটা কোন কি সিরিজ সেটা জানলেই হবে। তো কি করব এরপরে, যে কোনো স্ট্যান্ডার্ড বই খুললেই এটা পাওয়া যাবে, এটা এমন কিছু ব্যাপার না যে কোথাও পাবো না এরকম কোনো না, যে কোনো স্ট্যান্ডার্ড বই খুললেই হবে। তো আমরা কি দেখতে পেলাম তাহলে? আমরা দেখতে পেলাম লিম্যান সিরিজটা আমাদের লাই করে ইউভিতে, আমাদের বামার থাকে ভিজিবেলে, পাসেন, ব্রাকেট, ফুন্ড, এই তিনটে আসলে এইটা শুনতে ইনফ্রারেড, পাচ্ছেন? এইটা ইনফ্রারেড, তারপরের তিনটে ফার ইনফ্রারেড। ঠিক? ছায়া প্রকাশনী মানে টেক্সট বুক হিসাবে তোরা কি বই পড়িস? হুম? স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে এবার, না কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। কখন নেটওয়ার্কটা ঠিক হচ্ছে তখন শোনা যাচ্ছে, যখন নেটওয়ার্কটা চলে যাচ্ছে শোনা যাচ্ছে না। যাই হোক, আচ্ছা, এইখানে এটা যেটা নেওয়া আছে এটা এনসিআরটি থেকে নেওয়া। এনসিআরটিতে এইভাবেই দিয়ে দিয়েছে, অল্প টোটাল বেশি ডিটেল ওরা যায়নি। এরপরে এরপরে আরেকটা থাকে, সেটাকে আমরা কি বলি, হামফ্রি সিরিজ। ঠিক? এরপরে যেটা থাকে সেটাকে আমরা হামফ্রিজ বলি। সরে গেছে এদিকে। সেটা আমার হিসাব মতো তাহলে কত হবে, এটা 6, এটা 7, 8, ডট ডট ডট, এটাও আমাদের যেখানে লাই করবে সেটা হবে ফার আয়ার। ঠিক আছে, ওই ফার ফার ব্যাকেটে লিখে দিয়েছি, ওটা ফার আয়ারের কথা বলতে চাইছি। আসছে, এসেছিল, আওয়াজ হলো। ঠিক আছে, যাই হোক, আপাতত শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে তাহলে আমাদের হাইড্রোজেনের এই সিরিজের কথাটা বুঝে গেলাম। তাহলে যে কোনো জায়গা থেকে যদি 1 নম্বরে জাম্প করে সেটা লিম্যান, যে কোনো জায়গা মানে সেটা তার মিনিমাম তাহলে হবে 2, আর বামারের ক্ষেত্রে মিনিমাম 3 থেকে 2, তারপরে 4 থেকে 3, মানে যে কোনো জায়গা থেকে 3, যে কোনো জায়গা থেকে 4, যে কোনো জায়গা থেকে 5, এবং সেটা আমার কোথায় ইলেকট্রোম্যাগনেটিক সিরিজের কোথায় লাই করে সেটা আমাদের দেখে নিতে হবে। লিম্যানটা আলট্রাভায়োলেটে, বামারটা ভিজিবেলে, তারপরে ইনফ্রারেড, পাসেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিস, এই তিনটি ফার আয়ারে। ঠিক আছে, তো এইটুকু। এবার আমাদের ফান্ডামেন্টাল একটা ইকুয়েশন মুখস্থ করতে হবে, সেই ইকুয়েশনটা আমরা জানি, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2² ইন্টু জেড স্কোয়ার। আমরা সবসময় এই আকারেই ফর্মুলাটাকে মুখস্থ করবো, ইন্টু জেড স্কোয়ার, ইন্টু জেড স্কোয়ার। যে কোনো বই খুললে এখানে জেড স্কোয়ারটা বাদ দিয়ে দেয়, কারণ ওরা ক্যালকুলেশনটা হাইড্রোজেন অ্যাটমের জন্য করে। এই জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার মানে কি? পারমাণবিক ক্রমাঙ্ক। পারমাণবিক ক্রমাঙ্ক। কিসের নাম্বারকে আমরা অ্যাটমিক নাম্বার বলি? ম- মোট মানে টোটাল প্রোটনের যে সংখ্যাটা হ্যাঁ, থাকে। টোটাল প্রোটনের সংখ্যাটাকে আমরা অ্যাটমিক নাম্বার বলি। ইলেকট্রনের নাম্বারের সাথে এর কিন্তু কোনো যোগাযোগ নেই। ঠিক আছে,
নিউট্রাল অবস্থায় নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন সমান হয়, চার্জড হয়ে গেলে আলাদা ব্যাপার, সেটা একটু বাদেই দেখতে পাবো। হ্যাঁ, তো চার্জ হয়ে গেলে ইলেকট্রনটা আলাদা হবে। আলাদা হয়ে যাবে। তো এবার জেড স্কোয়ার আকারে মনে রাখবো, কারণ তোদের পরীক্ষাতে ডাইরেক্ট হাইড্রোজেন দেবে না, লিথিয়াম 2+ করে দেবে, হিলিয়াম প্লাসের করে দেবে, এরকম করে দেবে। তখন হিলিয়াম লিথিয়াম এদের জেডটা ওখানে বসাতে হবে, এবং জেড ইকুয়াল টু 1 বসালে যে অ্যান্সারটা হওয়া উচিত সেটাও কিন্তু অপশনে থাকবে। তো জেড ইকুয়াল টু 1 মানে জেডটাকে অমিট করে দিয়েই তোরা যদি গোটা ক্যালকুলেশন করিস দেখবি হ্যাঁ আমার তো অ্যান্সার ঠিক হয়েছে, দিয়ে দেখা যাবে ভুলে গেছে। ঠিক আছে, তো আমরা এই আকারেই ফর্মুলাটা মুখস্থ করবো। এই ফর্মুলাটা কোথা থেকে এলো সব দেখাবো, কিন্তু এই ফর্মুলাটা আমাদের মনে রাখা খুব দরকার। তাহলে ফর্মুলা কি, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। আমাকে কেউ বল n1টা কি? n1টা কি, কোন অরবিটালটাকে n1 হচ্ছে আমাদের? শুনতে পাওয়া যাচ্ছে না, আমার নেটওয়ার্ক আবার গেল? কেউ তো বল n1টা কি? লিমেন সিরিজ। n1টা লিম্যান, না সে তো n1টা 1 হলে লিম্যান সিরিজ, আমি বলছি n1টা বেসিক্যালি কোন অরবিটালটাকে ডিনোট করে। তাহলে যে অরবিটালে এসে জাম্প করে যে কোনো জায়গা থেকে সেটা হচ্ছে n1, আর n2টা হচ্ছে যেখান থেকে জাম্প করবে। ঠিক, যদি হ্যাঁ, এটা লিম্যান সিরিজ হতো তাহলে n1 এর জায়গায় আমরা শুনতে 1 পাচ্ছি বসাতাম। না। সমস্যা হচ্ছে আজকে, শুনতে পাওয়া যাচ্ছে এবার? নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করছে আর ঠিক করে আওয়াজ হ্যাঁ, যাচ্ছে না। এখন হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছি, কিন্তু একদম আপনার কথাগুলো কেটে কেটে আসছে। আমি বুঝতে পারছি নেটওয়ার্ক ইস্যু হচ্ছেই তো আজকে অনেকক্ষণ ধরে, 5-10 মিনিট। এখন ক্লিয়ার আসছে? হ্যাঁ, ঠিক আছে, তো আমি এটাই বললাম এখানে আমি এটাই বলছি যে এই যে n1টা তাহলে কি, যে কোনো যে অরবিটালে এসে জাম্প করছে কোনটাকে কি সেটা ভালো করে বুঝে নেওয়া দরকার, তারপরে তো নিউমেরিক্যাল করবো। n1টা তাহলে যদি লিম্যান সিরিজ হতো তাহলে n1টা 1 মানে যে কোনো জায়গা থেকে একে জাম্প করছে, যদি বামার সিরিজ হতো তাহলে n1টা 2 হয়ে যেত। এবার যেখান থেকে জাম্প করছে সেই অনুযায়ী n2টা চেঞ্জ হতো, এটুকুই বলার। এইবার আর একটা জিনিস আমাদের মুখস্থ করে নিতে হবে, সেটা কি না, সেটা হচ্ছে আমাদের রিডবার্গ কনস্ট্যান্টের যেটা ভ্যালু, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু কি ওখানে আমার লিখে দেওয়াই আছে, আলাদা করে বলার কিছু নেই। 109,678, এই ভ্যালুটা আর ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স, এটাকে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট বলি। তাহলে এই ভ্যালুটা আমাদের একটু মুখস্থ করে নিতে হবে, পরীক্ষায় যদি না দেয় ভ্যালুটা তাহলে কাঁদার কিছুই নেই, কারণ কাঁদলে হবে না যে ভ্যালুটা অত বড় ভ্যালুটা আমাদের দেয়নি, কেন কনস্ট্যান্টের ভ্যালুটা দেওয়া উচিত ছিল। এগুলো খুবই ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট, যার ভ্যালু না বলে দিলেও কিছু করার নেই, যেমন প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু, রিয়েল গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু, এগুলো নাই বলে দিতে পারে, এটা তোকে জেনে যেতে হবে। তাহলে এই জায়গাতে আর কিছু বুঝতে অসুবিধা নেই, এই কোন ফর্মুলাটা কি, কোন সিরিজটাকে আমরা কি বলি, ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ তাহলে আমরা একটা ডেমো প্রবলেমে দেখি, এরপরে এই তো এই ক্যালকুলেশনের দিকটাতে যাবোই, অবশ্যই যাবো, বাট আমরা একটা ডেমো প্রবলেম দেখি, খুব ইজি একটা প্রবলেম দেখি, দেখি কোন প্রবলেমটা এটার উপর আছে। এই প্রবলেমটা দেখি, কিউ কোশ্চেন নাম্বার 6 দেখতে পাওয়া যাচ্ছে, বলেছে যে ডিটারমাইন দ্য ওয়েভ লেন্থ অফ এইচ আলফা, কথাই যাচ্ছি। তাহলে আগে দেখি কোন সিরিজের বলেছে, অফ বামার সিরিজ। বামার সিরিজ মানে n1 কত, 2। 2। আর এখানে n2টা কিভাবে বলে দিয়েছে, এইচ আলফা লাইনের কথা বলেছে। আসলে এটা যখন 2, তারপরে 3, 4, 5 এভাবে যখন যাচ্ছে, ফার্স্ট যেই জাম্পটা সেই জাম্পটাকে আমরা বলবো, এদিকে ধরবে না, সেই জাম্পটাকে আমরা বেসিক্যালি বলবো এইচ আলফা। ঠিক আছে, এইরকম নানা রকম ভাবে বলে দেবে। ফার্স্ট লাইন যদি বলতো যে বামার সিরিজের ফার্স্ট লাইন কোনটা, 3-2 জাম্পটা, এইচ আলফা মানে 3-2 জাম্প। ঠিক আছে, এইচ বিটা মানে হতো 4-2, আলফা বিটা গামা যদি বলতো তাহলে 5-2। ক্লিয়ার? তাহলে সেই অনুযায়ী আমরা প্রবলেম করবো হ্যাঁ, আমরা। তাহলে আমাদের ফর্মুলা আমরা জানি, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2² ইন্টু জেড স্কোয়ার। যেহেতু হাইড্রোজেন তাই জেডের জায়গায় 1 বসে যাবে, তাহলে এখানে ইন্টু 1² আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, লিম্যান বামার সিরিজ যেহেতু বলেছে তাই n1 এর জায়গায় কত বসবে, 2। আর এইচ আলফা দ্যাট ইজ ফার্স্ট লাইন, 3 থেকে 2 এ জাম্প, তাহলে n2 এর জায়গায় কি বসেছে, 3²। ঠিক আছে, 3। ঠিক। এখানে 109,678 বসিয়ে দেওয়া হয়েছে, এখানে এখনো পর্যন্ত যেটা বেরোচ্ছে সেটা সেন্টিমিটার ইনভার্সে বেরোচ্ছে, কারণ আগের দিনই বলেছিলাম নিউ বার হচ্ছে 1/λ, আমাদের জানতে চেয়েছি ওয়েভ লেন্থ। তাহলে এইখানে যোগ বিয়োগ গুণ করে যা ভ্যালু আসবে সেটাকে উল্টে দিয়েছি, এই ভ্যালুটা এসেছে সেন্টিমিটারে। ঠিক আছে, এই প্রবলেমগুলোর এরকম করে সলভ করতে হয়, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই সম্বন্ধীয় একটা অন্য টাইপের প্রবলেম দেখ, এটা একটু ইজি।
ইজি মানে ওটা তারই মধ্যে একটু ঘোরানো প্রবলেম। কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ওয়েভলেন্থ অফ লিম্যান সিরিজ অফ হাইড্রোজেন স্পেকট্রা। ঠিক আছে, আমাকে হাইয়েস্ট ওয়েভলেন্থ আর লোয়েস্ট ওয়েভলেন্থ বার করতে বলেছে। ঠিক, তাহলে আমাকে একটা কথা বল, ওয়েভ লেন্থ যখন হাইয়েস্ট, ওয়েভ নাম্বার তখন কি হবে? ওয়েভ লেন্থ, নাম্বার তাহলে আমি কি করে তখন বুঝবো? লোয়েস্ট হবে। হ্যাঁ, কি করে বুঝবো ব্যাপারটা? আমরা তো জানি নিউ বার মানে হচ্ছে 1/λ, তাহলে এটাকে আমরা বলতে পারি না নিউ বার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা? এটাই তো ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডাকে বোঝায়। তাহলে যখন হ্যাঁ হাইয়েস্ট ওয়েভ লেন্থ হবে, ওয়েভ লেন্থ যখন হাইয়েস্ট হবে, ওয়েভ নাম্বার আমার কি হবে? লোয়েস্ট হবে। হ্যাঁ হুম। আর ওয়েভ, আর আর সাইডে লিখছি না, ওয়েভ লেন্থ যখন লোয়েস্ট হবে তখন ওয়েভ নাম্বার হাইয়েস্ট হবে। হাইয়েস্ট হবে। এই জিনিসটা আমাকে এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি? ওয়েভ নাম্বারের তো, তাহলে ওয়েভ নাম্বার যখন ম্যাক্সিমাম করতে পারবো তখন আমার ওয়েভ লেন্থটা কি হবে? লোয়েস্ট হবে। তাহলে আমাকে এমন একটা হুম, কন্ডিশন খুঁজতে হবে যখন ওয়েভ নাম্বারটা ম্যাক্সিমাম করতে পারছি, তার মানে ওয়েভ লেন্থটা হয়ে গেছে লোয়েস্ট বা মিনিমাম। ঠিক, আগে আমরা সেকেন্ড কন্ডিশনটা দেখি, তাহলে ফার্স্ট কন্ডিশনটা বুঝতে সুবিধা হবে। তাহলে সেকেন্ড কন্ডিশনে আমরা কি করেছি? নিউ বারের ভ্যালু বার করার চেষ্টা করছি কি না, যখন ওয়েভ লেন্থ মিনিমাম তখন ওয়েভ নাম্বার ম্যাক্সিমাম। এইখান থেকে আমরা বুঝতে পেরেছি ওয়েভ লেন্থ যদি মিনিমাম হয় ওয়েভ নাম্বার আমার ম্যাক্সিমাম হয়ে যাবে তো। হ্যাঁ তাহলে ওয়েভ নাম্বারকে আমরা এখানে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করছি। একটা জিনিস দেখ, ফর্মুলা আমার হচ্ছে আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। জেড স্কোয়ারের জায়গায় তো এটা হাইড্রোজেন বলেছে তাই 1 বসে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে আর তো কনস্ট্যান্ট, লিম্যান সিরিজ বলেছি বলে n1টা 1², আমার পড়ে রইলো n2², এটাই আমার চেঞ্জ হবে। তাহলে এই আর ইন্টু 1/1² থেকে যত কম রাশি বিয়োগ হবে তত আমার নিউ বারটা সংখ্যায় বাড়বে, নিউমেরিক্যাল ভ্যালুটা তত বাড়বে, তাই তো? ওয়ান হ্যাঁ বাই ওয়ান স্কোয়ার থেকে যত ছোট ছোট সংখ্যা বাদ দিতে পারবো তত আমার নিউ বারটা বাড়বে, তাই তো? হুম, এটা এটা তো বেসিক ম্যাথামেটিক্স। তাহলে আমাকে একটা কথা বল, সব থেকে ছোট আমি কত বাদ দিতে পারি? 1/∞² না? কারণ ইনফিনিটি নাম্বার অরবাইটাল থেকে জাম্প, এইটা বলতে চাইলাম। তাহলে ইনফিনিটি নাম্বার অরবাইটাল থেকে জাম্প মানে 1/∞² হবে, 1/∞² এর ভ্যালু 0। পুরো তাহলে 1/1² থেকে সব থেকে ছোট বাদ দিতে পারি 0। তাহলে এক্ষেত্রে আমার নিউ বারটা হয়ে যাবে ম্যাক্সিমাম, তাহলে ল্যামডাটা হয়ে যাবে আমার মিনিমাম। মিনিমাম। ঠিক, এর অপোজিট কন্ডিশন করি। এবার কি করতে চাইছি? এবার বলছি ওয়েভ লেন্থটাকে ম্যাক্সিমাম করছি, তার মানে ওয়েভ নাম্বার হয়ে যাবে মিনিমাম। এটাকে মিনিমাম করতে চাইছি, এটাকে মিনিমাম করতে চাইছি মানে কি 1/1² থেকে যত বেশি বেশি বাদ দিতে পারবো তত নিউ বারটা কমতে কমতে যাবে। বোঝা গেল এই কথাটা? হ্যাঁ তাহলে 1/1² থেকে যত বেশি বাদ দিতে দেবো, যে বেশি বাদ দেবো তত আমার নিউ বারটা কমতে থাকবে। তাহলে 1/1² থেকে সব থেকে বেশি কত বাদ দিতে পারি? 1/2², না? কারণ এটাই তো লিমেন সিরিজের হুম, ফার্স্ট জাম্প 2 to 1। এবার কেউ যদি বলবে 1/2 কি করে বুঝলাম? কারণ আমার n2 এর ভ্যালু 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ডট ডট করে ইনফিনিটি হতে পারে। তাহলে আমাকে বল 2 থেকে ইনফিনিটির মধ্যে সব থেকে বড় কি? ইনফিনিটি। তাহলে 1 করে দিলে আমার 1/2 সব থেকে বড় হয়ে যাবে। তাহলে সব থেকে বড় বাদ দিতে পারি 1/2²। তাহলে 1/2² যদি সব থেকে বড় সংখ্যা বাদ দিতে পারি তাহলে নিউ বারটা হয়ে যাবে আমার সব থেকে কম, তাহলে ল্যামডাটা হয়ে যাবে আমার ম্যাক্সিমাম। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এটা আমি যদি ফিজিক্যালি ভাবার চেষ্টা করি ব্যাপারটা এরকম না, যে আমি কোশ্চেনটা কি বলেছি, যে লিম্যান সিরিজ বলেছি। লিম্যান সিরিজ মানেই আমার n1টা হয়ে গেছে 1, আর আমার হাতে দুটো কন্ডিশন পেয়েছি, একটা হয়েছে n2 = 2, আর একটা হয়েছে n এখানে ইনফিনিটি। এবার বল, যত আমি নিউক্লিয়াস থেকে দূরে যেতে থাকি তত আমার অরবাইটালের এনার্জি বাড়তে থাকে। তাহলে 1 আর 2 এর হ্যাঁ মধ্যে যা এনার্জি গ্যাপ, 1 আর ইনফিনিটির মধ্যে নিশ্চয়ই এনার্জি গ্যাপটা বেশি। হুম, তাহলে ইনফিনিটি থেকে 1-এ যদি নামে এই যে এনার্জি গ্যাপ, আর 2 থেকে 1-এ নামলো এই এনার্জি গ্যাপের মধ্যে আমার এইটা বড়। তাহলে ডেল্টা ই ইনফিনিটি লিখলাম, এইটা আমার বড় কোনটা থেকে? ডেল্টা ই 2 এর থেকে। তাহলে এটা হচ্ছে বড় তো। হ্যাঁ তাহলে ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। কি করে পাই? ই ইকুয়াল টু এইচ নিউ মানে hc/λ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে যার এনার্জি বেশি তার ল্যামডা কম। দেখ, ই ইনফিনিটিটা সাইজে বসি, যদি বেশি হয় তার ল্যামডাটা সব থেকে কম হবে, আর ই 2 এর এনার্জিটা সব থেকে কম। তাহলে
এর প্রপোর্শনালিটি যে ল্যামডাটা আছে, এর এনার্জি তো সব থেকে কম, তার প্রপোর্শনালিটি ল্যামডাটা হয়ে যাবে ম্যাক্সিমাম। তাহলে E2 এর ল্যামডাটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, আর E ইনফিনিটি ল্যামডাটা হয়ে যাচ্ছে মিনিমাম। আমরা নিউমেরিক্যালিও তো তাই পেলাম। ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কখন পেয়েছি? যখন E2 হয়েছে। কেন? এনার্জিটা এর সব থেকে কম, আর ইনফিনিটি থেকে একে এনার্জিটা সব থেকে বেশি, তাই ওর ল্যামডাটা হয়ে গেছে মিনিমাম। বুঝতে পারা গেছে? যদি আমি ওখান থেকেও বোঝার চেষ্টা করি, ফিজিক্যালিও ব্যাপারটা বোঝার চেষ্টা করি, ম্যাথামেটিক্যালি না ভেবে। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। যে জায়গা যে জায়গাটা বোঝা যাবে না আমাকে বলতে হবে, কারণ আমি তো মন পড়তে পারছি না কারোর, কেউ বুঝতে পারছে না পারছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার এবার আমরা ধীরে ধীরে ক্যালকুলেশনের দিকে এগিয়ে যাই। তাহলেই আমাদের মোটামুটি হাইড্রোজেনের যে স্পেকট্রার যা ব্যাপার স্যাপার আছে সব হয়ে যাবে, এবং তারপরে ডি বগলি হাইজেনবার্গ বলে দেবো। সেইখানে আমাদের ক্লাস শেষ হবে, একটা দুটো নিউমেরিক্যালও দেখে নেবো। আগের দিনে ডি বগলি হাইজেনবার্গটা একটু বলছিলাম, যদিও সেটা আজকের ক্লাসে রিপিটও করতাম। ঠিক আছে? আমাদের এইখানে যে জিনিসটা একদম মনে রাখতে হবে সেটা হচ্ছে কটা রিলেশন। সেই রিলেশনগুলো কি? এই রিলেশনগুলো। এইখানে জাস্ট আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, আর এন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড। এই ক্যালকুলেশনটা কোত্থেকে এলো আমি দেখাচ্ছি। আগে আমাদের যেটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য, এইটুকু মনে রাখলে হবে, যতটুকু ঘিরে দিলাম। আর এন মানে nth অরবিটালের যে রেডিয়াস, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড। এনটা কি? অরবিটালের নাম্বার। তাহলে এন ইকুয়াল টু 1 2 3, জিরো বসাতে পারি? হ্যাঁ, জিরো বসাতে পারি। সেখানে তাহলে কোনো রেডিয়া অরবিটালই নেই, সেটা মিনিং দাঁড়াবে, তাই 1 2 3 বললাম। আর জেটের ভ্যালু কি? জেটটা তোমার অ্যাটমিক নাম্বার, সেটা 1 2 3 এইভাবে বেরোতে এগিয়ে এগিয়ে যেতে পারে। ঠিক আছে? তার জন্য আমরা যে কোনো ইকুয়েশন পড়বো সবসময় জেডটাকে মাথায় রাখবো। হাইড্রোজেনের ক্যালকুলেশনের জন্য তার জন্য ওরা কি করেছে, আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার লিখে দিয়েছে, কিন্তু আসলে জেড ইকুয়াল টু 1 বসিয়ে। এইভাবে মনে রাখলে অসুবিধা কিছু নেই, পরীক্ষা হলে ভুল হয়ে যেতে পারে, তাই আমরা সবসময় জেডটাকে দিয়েই মনে রাখবো। এই কথাটুকু যেন মাথায় ঢুকে যায়, আমরা জেডটা কোথায় আছে সেটা দিয়েই মনে রাখবো। তাহলে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আলটিমেটলি আসে R1। এবার এই জিনিসটাই ক্যালকুলেশনটা দেখাবো কিভাবে কি হচ্ছে। এই এন স্কোয়ার এই স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই টু দি পাওয়ার 4 কোত্থেকে এলো? এবার আমাকে একটা কথা বল, ও বোরের থিওরির যে প্রথম স্বীকার্য বা প্রথম যেটা ছিল, সেটা আমরা ইউনি ইলেকট্রনিক সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম, মনো ইলেকট্রনিক সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। তাহলে যদি এই সিস্টেমটার অ্যাটমিক নাম্বার জেড হয়, তাহলে সেন্টারে টোটাল চার্জ কত? জেড ই না? কারণ ইলেকট্রন আর প্রোটনের তো চার্জ অপোজিট, নিউমেরিক্যাল ভ্যালুটা তো একই, তাই তো? হ্যাঁ। নিউমেরিক্যাল ভ্যালুটা একই। তাহলে সেন্টারে যদি জেডটা প্রোটন থাকে, জেডটা প্রোটনের টোটাল চার্জ জেড ই, সেটা কটা ইলেকট্রনকে আকর্ষণ করছে? কটা ইলেকট্রনকে? একটা ইলেকট্রনকে। যে হ্যাঁ হুম। তাহলে আমাদের Q1 Q2/r² পড়েছিলাম না? হ্যাঁ কুলম্বের ল। কুলম্বের সূত্রতে। আবার স্কোয়ারটা, আমি স্কোয়ারটা পরের লাইনে আমি বারবার স্কোয়ার লিখছি, R²। ঠিক? তাহলে এইটা ইনওয়ার্ড ফোর্স। সার্কুলার মোশন আউটওয়ার্ড একটা ফোর্স থাকে না, সেটাকে আমরা কি বলি? mv²/r। সার্কুলার মোশনে হ্যাঁ সেন্ট্রিফিউগাল ফোর্স পড়া হয়েছে নিশ্চয়ই কাইনেমেটিক্সে। হ্যাঁ তাহলে ইনার ফোর্সটাকে, নিউক্লিয়াসটাকে, সরি ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রেখেছে এই পরিমাণ বল, জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার আসবে, কারণ জেডটা প্রোটন একটা ইলেকট্রনকে আকর্ষণ করেছে। সেটার আউটওয়ার্ড যে ফোর্সটা হচ্ছে সেটা mv²/r। ঠিক? এইটুকু তো সবাই বুঝতে পেরেছে। এবার আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে, বোরের থিওরিতে আমরা পড়িনি mvr ইকুয়াল টু nh/2 পাই? NH/2 পাই। ঠিক। এবার আমরা এখানে একটা জিনিস করব, কি না, এখান থেকে ভিটা বার করে নেব, দিয়ে ভিটা আলাদা করলে কি পাই? এনএইচ বাই কি হয়? 2 পাই এম আর MR। এম আর। ঠিক। এই কাজটাকে আমি এখানে একটু ইজি করে দিই, এইটাকে দিয়ে এটাকে কেটে দিলাম। ঠিক আছে? তাহলে আমার আলটিমেটলি কি পড়ে রইল? Z²/r ইকুয়াল টু mv², তাই তো? এবার আমার জাস্ট একটাই কাজ, ভি এর ভ্যালুটা কি ওখানে বসিয়ে দেওয়া। এই ইকুয়েশন থেকে ভি এর ভ্যালুটা যেটা বার করেছি সেটা এখানে পুট করে দেবো, তাই তো? এটা যদি এখানে পুট করি তাহলে আমার কিরকম আসে জিনিসটা, কিরকম হবে আমাকে বল। এইখানে পুট করছি, তাহলে আমার Z²/r, আমরা আর বার করতে চাইছি আসলে। তাহলে এখানে এম এর মতনই রইলো, v² বসালে আমার কি আসে? M²H²/4 পাই² M²R²। m²r²। ঠিক। আমার আর বার করতে হবে, তাহলে আমি কি করব? এই আর দিয়ে এই স্কোয়ারটা কেটে গেল তো, জাস্ট হ্যাঁ এই আরটাকে ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে আর ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে?
আচ্ছা, এই এমটাও তো কাটবে, কেউ বল। আমি তো এগুলো মুখস্থ করে রাখিনি ক্যালকুলেশন, আমি তোদের সাথেই ক্যালকুলেশন করছি, আমার সামনে বইও খোলা নেই। কোথাও ক্যালকুলেশন ইরর হলে আমাকে বলবি, তোদের সামনেই ক্যালকুলেশন করছি। হুম। তাহলে কি দাঁড়ায় আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম এম জেড জেড স্কোয়ার। স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারলাম কি করে ক্যালকুলেশন এলো। এইখানের মধ্যে হ্যাঁ। এইটা এন স্কোয়ার, দ্যাট ইজ এইটা আমার চেঞ্জ হতে পারে, এটাকে আলাদা কালি দিয়ে দেখায়। এইটা পরীক্ষার জন্য কি এই ক্যালকুলেশনগুলো মনে রাখতে হবে? না, একদম না। পরীক্ষার জন্য কোইটুকু মনে রাখতে হবে, আমি কিন্তু এক্ষুনি মার্ক করে দেখিয়ে দিয়েছি, দেখালাম তো এখানে। পরীক্ষার জন্য আমার জাস্ট এই নীল হ্যাঁ। বক্সে যেটা দেখা যাচ্ছে এইটুকু মনে রাখলেই হবে। কিন্তু এটা এলো কোথা থেকে? মুখস্থ করলে তো মুখস্থ করে নেওয়াই যায়, সেটা ব্যাপার না। তার ফিজিক্যাল অ্যাসপেক্টটা বা কেমিক্যাল অ্যাসপেক্ট যা বা এক্সপেরিমেন্ট অ্যাসপেক্টটাও তো বুঝতে হবে। তাহলে এন স্কোয়ারটা আমার চেঞ্জ হতে পারে, মানে এন চেঞ্জ হতে পারে 1 2 3 4, তাহলে ওটা একটা আমার ভ্যারিয়েবল। আর নিচের তলাতে আমার জেডটা একটা ভ্যারিয়েবল, কারণ জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, হাইড্রোজেনের জন্য 1, হিলিয়ামের জন্য 2, লিথিয়ামের জন্য 3। তাহলে এই দুটো আমার ভ্যারিয়েবল। তাহলে ওই ভেরিয়েবল দুটোকে সরিয়ে দিলে আর এর ইকুয়েশনটা কি দাঁড়ায় বল কেউ? 4 পাই স্কোয়ার এম স্কোয়ার উপরে এইচ স্কোয়ার ইন্টু আমার কি রইলো এখানে, কি রইলো এক্সট্রাটা যেটা ভেরিয়েবল? এন এন স্কয়ার এন বাই স্কোয়ার বাই এন স্কয়ার বাই জেড স্কয়ার, জেড, এন জেড স্কয়ার বাই স্কোয়ার না, জেড। এন স্কোয়ার বাই জেড। তাহলে আমরা কি জানি, কোনো জিনিস যদি থাকে, এটা এটা তো সবগুলি কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, 4 তো 4, পাই তো 3, 22/7 3.14, মাস তো ইলেকট্রনের মাস, ই তো ইলেকট্রনের চার্জ, তাহলে এগুলো সব কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট তো আমরা এরকম লিখতে পারি না, আর ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড, এইভাবেই তো আমরা করি। হ্যাঁ। হুম, বুঝতে পারলাম। প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কোনটা? হুম। এটা, এই রাশিটা হচ্ছে আমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এইটুকু ক্লিয়ার আশা করি। কি করে হ্যাঁ এই স্যার। কি করে এই ভেরিজাসটা এলো, এই যে ফার্স্ট ভেরিজাসটা আমরা বুঝলাম। এবার এটাকেই কেন আর ওয়ান বলছি, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হঠাৎ করে আর ওয়ান হয়ে গেল কি করে, সেটা আমরা বুঝি। আশা করি সবাই বুঝতেই পারছে আর ওয়ান কি করে হলো। যখন আমরা ফার্স্ট বোর রেডিয়াসের কথা বলি, ঠিক আছে, ফার্স্ট বোর রেডিয়াস হলে এন ইকুয়াল টু কত? প্রথম রেডিয়াস 1 তো। ওয়ান ওয়ান। হ্যাঁ, আর হাইড্রোজেনের জন্য তো জেড টো 1। তাহলে আমার এই ইকুয়েশনটা কি দাঁড়ায়? আর ওয়ান ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এইচ স্কোয়ার বাই এন 4 পাই স্কোয়ার স্কয়ার। এম স্কোয়ার। তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টে আমার আর ওয়ান না? হ্যাঁ। তাহলে এই আর কে লিখতে পারি কি, বেসিক্যালি বইয়ে দেখবে আর এগুলোকে আর এন লিখে দিয়েছে, কারণ এটা এন এ অরবিটালের হিসাব তো, কারণ এখানে এন আছে। তাহলে আর এন ইকুয়াল টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা তাহলে কি আমার আর ওয়ান ইন্টু এন স্কোয়ার বাই জেড। ক্লিয়ার ক্যালকুলেশন? হ্যাঁ। এইভাবে আমরা পেয়েছি এই ক্যালকুলেশনটা। তাহলে এইটা আমার পরীক্ষার জন্য মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এইটা দিয়েই ভর্তি ভর্তি করে নিতে প্রশ্ন দেয়। তোকে এরকম করবে যে হাইড্রোজেনের ফার্স্ট বোর রেডিয়াস বা সেকেন্ড বোর রেডিয়াসের ভ্যালু বলে দেবে, দিয়ে হিলিয়ামের বার করতে বলবে, বা ওর ফার্স্ট বোর রেডিয়াস আর হিলিয়ামের ফার্স্ট বোর রেডিয়াসের অনুপাত বার করো। তখন কিছুই না, আর ওয়ান ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবো। তবে এই ইকুয়েশন দুটো, মানে এই কার সাথে কে প্রপোর্শনাল সেটা জানলেই আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। কারণ তফাৎ কিসের হবে? তফাৎ তো জাস্ট জেড এর হবে। তোকে জাস্ট জানতে হবে জেডটা কোথায়, এরকম টাইপের প্রশ্ন দেয়। ঠিক আছে? আর একটা জিনিস একটু নিজের আপার হ্যান্ডের জন্য মনে রাখবো, আর এন এর ভ্যালুটা, দ্যাট ইজ আর ওয়ান এর ভ্যালুটা আলটিমেটলি কি আসে? 52.9 পিকোমিটার অর 0.529 অ্যামস্ট্রং। ঠিক আছে? ফার্স্ট বোর্ড রেডিয়াসের ভ্যালুটা একটু মনে রাখার চেষ্টা করবো, তাহলেই হবে। কেন বলছি, নিউমেরিক্যাল সলভ করলেই দেখা যাবে, তবে অনুপাত বার করতে দিলে তো কোনো যাই আসে না, উপরে নিচে আর ওয়ান তো কেটেই যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারা গেল আপাতত ক্যালকুলেশন। নিউমেরিক্যাল করলে আলো ক্লিয়ার হয়ে যাবে, ক্যালকুলেশনটা বোঝা গেল যে এটা কোথা থেকে পেলাম। ক্লিয়ার? এবার আমরা ধীরে ধীরে সেকেন্ড ফেজে যাই। হ্যাঁ। সেকেন্ড ফেজে কি, ভেলোসিটি টার্ম তো? ভেলোসিটিটা কিছুই না, আরো ইজি ভেলোসিটি বার করা। তাহলে রেডিয়াস টার্মে আমরা কি পেলাম? আর এন ইকুয়াল টু কি পেলাম? এইচ স্কোয়ার এন স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম এম জেড ইটস স্কোয়ার। এই আর এর ভ্যালুটাই যদি আমরা এখানে পুট করে দিই এই ভি এর ইকুয়েশনে, এটাকে যদি ভি এন ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই আর এন বলি, এখানে পুট করে দেবো, তাহলেই তো হবে। তাহলে ওই ভি এন এর ইকুয়েশনে আর এর ইকুয়েশনটা, আর এর ভ্যালু আমরা যদি প্লট করে দিই, তাহলে কি পাবো? ভি এন ইকুয়াল টু যা ছিল ছিল, এন এইচ থাকুক, 2 পাই এম আমার থাকুক, আর আমার নিচে আছে। তাহলে এই আর এর যে ভ্যালুটা পেয়েছি সেটা উল্টে বসবে, তাই তো? এগুলো তো ম্যাথ, ক্লাস 7 8 এর ম্যাথ। বোঝা গেল? আর এর ভ্যালুটা জাস্ট এখান থেকে, এইখান থেকে আর এর ভ্যালুটা নিয়ে এখানে প্লট করে দিলাম। ঠিক আছে? ওয়ান বাই হ্যাঁ। 1/r ছিল, মাল্টিপ্লাই করে উল্টে বসিয়েছি। এবার যা যা কাটার কেটে দিই। 2 দিয়ে এটা কাটবে, 2 হবে, পাইটা এই স্কোয়ারটাকে কেটে দেবে, এই এনএইচটা এর স্কোয়ার দুটোকে কেটে দেবে, আর এই এমটা এমটাকে কেটে দেবে, তাই তো?
তাহলে আমার কি পড়ে হুম, রইলো? 2 পড়ে রয়েছে, পাই পড়ে রয়েছে, জেড পড়ে রয়েছে, ই স্কোয়ার পড়ে রয়েছে, এনএইচ পড়ে রয়েছে, তাই তো? হুম, দেখি কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে নাকি, আমরা এখান থেকে দেখতে পাবো। দেখ, 2 পাই জেড ই স্কোয়ার এনএইচ, তাই তো বেরিয়েছে? বেরোয়নি কি? হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন আমাদের ঠিক আছে। তাহলে আমাদের ভেরিয়েবল কোনটা? জেডটা ভেরিয়েবল আর এনটা ভেরিয়েবল। ওই দুটোকে যদি সরিয়ে দিই হুম, একই জিনিস আসবে আবার। ই স্কোয়ার রইলো, আর এখানে এইচ, এই এটা জেড বাই এন। তাহলে vn is directly proportional to z by n, এটা হুম, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। একই ক্যালকুলেশন চলছে আগেরটার মতনই। যখন হাইড্রোজেনের ফার্স্ট বোর রেডিয়াসে যদি ভেলোসিটি বার করি, তখন হাইড্রোজেনের জন্য z ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1। তাহলে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাই তো আমার তাহলে v1, তাই তো? বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, না বোঝা, হ্যাঁ না বোঝা যায়নি? তাহলে vn ইকুয়াল টু কি হচ্ছে? v1 জেড বাই এন। তাহলে মুঝে দেখলাম এখানে জেড বাই এন, আগেরটা কি পেয়েছিলাম? এন স্কোয়ার বাই জেড। এইগুলো একটু ভালো করে মাথায় ক্লিয়ার করে রাখতে হবে। তাহলে এই জায়গাগুলো বোঝা গেল। তাহলে আমাকে এই জায়গাটুকু মনে রাখলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার জেড বাই এন মুখস্থ করলেই তো হয়ে যেত। কেন বলতে গেলাম বেকার বেকার, এটা কোথা থেকে এলো? এটা নিজের জানার জন্য যে কেন দরকার। কেউ কি বেরিয়ে গেল না আমার নেটওয়ার্ক চলে গেছিল? ঠিক আছে। সে তো বেরিয়ে গিয়ে আবার জয়েন করলো। আচ্ছা আচ্ছা, আমি বললাম আমার চলে গেছিল নাকি। যাই হোক, তাহলে আমরা 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 বুঝতে পারলাম যে, আবার বলছি পরীক্ষার জন্য তো এইটুকু মনে রাখলেই হতো, কিন্তু কেন করলাম এই জিনিসটা এলো কোথা থেকে? তাহলে আমার একটা কনসেপ্ট রইলো, হ্যাঁ এই জন্য এসেছে। প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাই কেন ভি ওয়ান? সেটা কি করে? আসলে ওই যে ভ্যালুটা দেখতেই পেলাম, এন আর জেড এর ভ্যালু 1 বসিয়ে দিচ্ছে, তার জন্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাই আসলে ভি ওয়ান চলে আসছে। এই জিনিসটা বোঝার জন্য। এবার আমরা আসছি এনার্জি টার্ম। ঠিক আছে, এই এনার্জি টার্ম থেকে আমাদের যে এই যে ইকুয়েশনটা আমরা এতক্ষণ ধরে ইউজ করলাম না, এই যে ইকুয়েশনটা কই, কারসারটা আমার চলে গেছে, এই যে ইকুয়েশনটা নিউবারের, ওটা এনার্জি টার্ম থেকে এসেছে। ভালো করে এনার্জি টার্মের ইকুয়েশনটা বুঝবো। তার আগে দেখি এনার্জি টার্মটা এসেছে কোথা থেকে। এই যে এনার্জি, এই যে ক্যালকুলেশনটা এসেছে, এই যে নেগেটিভ টার্মটা আছে সেটারও একটা সিগনিফিকেন্স আছে। নেগেটিভ চার্জের সিগনিফিকেন্সটা তো আলাদা করে বলবো, আগে আগে ক্যালকুলেশন দেখি। তাহলে এনার্জি মানে আমরা ফিজিক্সে কি পড়েছি? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ তাহলে পোটেনশিয়াল এনার্জি দেখবি আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটিতে তুই যদি জেড স্কোয়ার বাই, কি হবে, কি হবে এটা? কি মনে হয়? এটা পড়েছিলি ফিজিক্সে? হুম, ফিজিক্সে পড়েছিস? না মনে নেই? তো মনে নেই। মনে নেই, আচ্ছা। এখানে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার তখন দেখলাম, ইন্টিগ্রেশন করবো ডিআর। এখানে আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটিতে এখানে ইন্টিগ্রেশন করলে আমার কি হবে? মাইনাস -1 আর আর, ঠিক। তাহলে 0 টু ইনফিনিটিতে আমাদের পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম। কি পেলাম? আর কাইনেটিক এনার্জি কি? হাফ এম হাফ ভি এম স্কোয়ার। ভি স্কয়ার। হাফ এম ভি স্কোয়ার। এবার দুটো জিনিস করা যেতে পারে, তুই জেডি স্কোয়ারের ভ্যালু নিয়ে এসে বসিয়ে দে, অথবা ওই এম ভি আর যেটা ছিল না ওখান থেকে এম ভি এর ভ্যালু বার করে বসিয়ে দে, বা ভি এর ভ্যালু বসিয়ে দে, যা করবি কর। ওই জেডি দিয়েই তো ভ্যালুটা আসবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা দেখি আগে যে ক্যালকুলেশন করেছি এখান থেকে আমাদের ভ্যালু ইউজ করতে পারবো। কি করতে পারি আমরা? আমরা এখানে দেখেছি যে জেডি স্কোয়ার বাই আর এর ভ্যালু কত? এম ভি স্কোয়ার তো। হ্যাঁ, হ্যাঁ, এটা হাইড্রোজেনের টোটাল সব ক্যালকুলেশনগুলি আমাদের ইউজ করতে হচ্ছে, তাছাড়া আমাদের কাছে উপায় নেই। ঠিক আছে, আমি আরেকবার এই পেজে লিখে দিই। তাহলে আমরা আমরা এটা সাইডে লিখি একটা ছোট্ট করে। কি দেখেছিলাম? জেডটা প্রোটন একটা ইলেকট্রনকে আকর্ষণ করছে, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এইটা দিয়ে এটা কেটে দিয়েছিলাম, তাহলে আমরা কি পেয়েছিলাম? জেড স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম ভি স্কোয়ার, তাই তো পেয়েছিলাম? তাহলে এই এম ভি স্কোয়ারের জায়গায় যদি ওটা বসিয়ে দিই তাহলে কি হবে? মাইনাস জেড স্কোয়ার বাই আর প্লাস হাফ হ্যাঁ, জেড স্কোয়ার বাই আর। এটা বিয়োগ করলে কি হয়? -1 থেকে +1/2। -z², হাফ z²/r। মাইনাস আছে তো? হ্যাঁ হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, তাই জন্য এখানে মাইনাসটা বোল্ড করলাম। তাহলে হাফ জেড স্কোয়ার বাই আর। এবার কি করবো? ওই যে আর এর ইকুয়েশন এসেছিল, প্লট করে দেবো এখানে। টুক করে আর এর ভ্যালুটা প্লট করে দেবো। আর এন কি পেয়েছিলাম?
এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, এখানে একটা জেড ছিল তাই তো? এটাই তো, একবার ক্রস চেক করে নে তো ঠিক লিখলাম নাকি। আমার মুখস্থ করা নেই কিন্তু, আমি আবার বলছি, আমার তো প্রপোর্শনালিটিটা লাগে। তাই দেখেন এন স্কোয়ার স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, ঠিক আছে? ঠিকই লিখেছি। হুম, তাহলে আমি এখানে আর এন এর ভ্যালুটা বসিয়ে দিই। এখানে জেড স্কোয়ার, নিচে নিচে আর এন, মানে এটা উপরে বসবে। কি কি বাদ যাবে? এটা দিয়ে এটা বাদ যাবে তাই তো? আর কিছু বাদ যাবে? আর কিছু বাদ যাবে কি? যাবে না। তাহলে মাইনাস রইলো, মাইনাসটা ভালো করে লিখলাম, মাইনাসটা আমার ইম্পর্টেন্ট। আমার কি থাকছে, 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ এন স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে? হুম। হুম। তাহলে এবার আমি কি পেলাম, তাহলে আমি লিখতে পারি ই এন ইকুয়াল টু মাইনাস, মাইনাসটা এদিকে নিয়ে নিলাম, 2 পাই স্কোয়ার m e⁴ বাই এই স্কোয়ার, কনস্ট্যান্টটা একদিকে সরিয়ে নিলাম, তাহলে আমার পরে রইলো জেড স্কোয়ার বাই এন জেড স্কোয়ার, স্কোয়ার বাই এন স্কোয়ার। এন স্কোয়ার। তাহলে এটা আমার কি, এটাই আমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে এইটাই হচ্ছে আসলে, লিখছি না, তাহলে এইটাকে আমি লিখছি পরে, আমি আলাদাভাবে লিখছি। এইটাকে আমি তাহলে লিখতে পারি en ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আর এন এর জন্য কি ছিল, এন স্কোয়ার বাই আর জেড। ওয়ান আর এন ওয়ানের জন্য, স্কোয়ার বাই জেড। আর এন এর জন্য ছিল এন স্কোয়ার বাই জেড, ভি এন এর জন্য কি ছিল, জেড বাই এন। এখন কি স্যার হলো, কথাগুলো শোনা যাচ্ছে না। কত দূর শোনা গেল না? আর এন এরটা শোনা গেল? কেটে কেটে আসছে। হ্যাঁ, মানে কত দূর শোনা গেল সেটা বলতে চাইছি। না এখন ক্লিয়ার হচ্ছে? আজ একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সন্ধ্যা থেকে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তখনই জয়েন হতে স্যার অসুবিধা শুনতে হচ্ছিল। পাচ্ছি না। আমি বলছি সন্ধ্যা থেকে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, এবার শোনা যাচ্ছে? শোনা গেলে বলবি, সন্ধ্যা থেকেই নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সেটাই বলছি আজকে। স্যার শোনা যাচ্ছে না। এখনো যাচ্ছে না? স্যার মনে হচ্ছে আপনার নেটের প্রবলেম হয়েছে। আমার নেটের প্রবলেম হচ্ছে তো, তোদের কথাটা আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে? স্যার আপনার কথাগুলো সব কেটে কেটে আসছে, একটাও বুঝতে পারছি না। আবার নেটওয়ার্ক গেছে। হুম, আবার ব্যাক করেছি, নেটওয়ার্কটা চলে যাচ্ছে আর আসছে তো খালি খালি। শুনতে পাওয়া যাচ্ছে এবার? স্যার শোনা যাচ্ছে না এখনো। এখনো শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, কেটে কেটে আসছে। যখন ক্লিয়ার হবে বলবি, আমি হ্যালো হ্যালো করে যাই, হ্যালো 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 হ্যালো। এবার শোনা যাবে, দেখ তো শোনা যাচ্ছে না? তো সন্ধ্যা থেকে নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করছে না। এবার কি শোনা যাচ্ছে? আমি তোর বেরিয়ে যাচ্ছে জয়েন হচ্ছে, বেরিয়ে যাচ্ছে জয়েন হচ্ছে।
হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আমি বেরিয়ে যাচ্ছি, জয়েন হচ্ছে, কিছু করার নেই, আজকে সন্ধ্যা থেকে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য দুঃখিত। আমি নেটওয়ার্কটা সত্যি ইস্যু হচ্ছে আজকে, আগের দিন হয়নি, কাল পরের দিনও হবে না, আজকে কি হচ্ছে কে জানে। আসলে ওয়াইফাইটাও ডাউন হয়ে আছে, মোবাইল ডাটা দিয়ে জয়েন হয়েছে, এবার জিও টানতে পারছে না, এইটা হয়েছে আজকের ইস্যু। আর একদিনও জিও দিয়ে চালাবো ভাবলাম, সেদিনও চলছে না। যাই হোক, যেখানে ছিলাম, আর এন এর তাহলে ইকুয়েশনটা কি পেয়েছিলাম, ও স্ক্রিনই শেয়ার করিনি। স্ক্রিন শেয়ার হচ্ছে তো? ঠিক আছে, আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? এতক্ষণে প্রেজেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিন? কোথায় চলে যাচ্ছে না কিন্তু। এইভাবে ক্লাস করানো সত্যি খুব অসুবিধা। আচ্ছা, যেটা বলছিলাম, আর এন এর ইকুয়েশনটা তাহলে আমার কি এসেছিল, আর এন এ, আর এন ইকুয়াল টু কি ছিল, এন স্কোয়ার বাই জেড, তাই তো? হ্যাঁ। আর ভিএন এ কি ছিল, জেড বাই এন। এখন জেড বাই এন। এনার্জি টার্মে আমরা কি পেলাম, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই তিনটে জিনিস আমাকে ভালো করে মনে রাখতে হবে, এবং আমরা বুঝতে পারছি এই মাইনাসটা নিয়ে টোটালটা, এটাকে আমরা তাহলে কি আসবে বেসিক্যালি, ই ওয়ান। কারণ হ্যাঁ। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুয়াল টু ওয়ান, ফার্স্ট বোর রেডিয়াসের এনার্জির জন্য এন ইকুয়াল টু ওয়ান, তাহলে এটার বেসিক্যালি যেটা আসবে, ইএন ইজ ইকুয়াল টু ই ওয়ান জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এবার আমরা ব্যাপারটা আছি, এবার আমাকে কেউ বলতে পারে হ্যাঁ, যে এইখানে ই ওয়ানের এখানে তো মাইনাস ছিল স্যার, এখানে মাইনাসটা কোথায় গেল? আসলে ই ওয়ানের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। তুই যখন এখানে ভ্যালুটা পুট করবি তখন তো তুই এটাই লিখবি, মাইনাস এক্স জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো? তাহলে সেই মাইনাসটা তখন ফেরত আসবে। কথাটা বোঝাতে পারলাম? ওই মাইনাসটা ই ওয়ান যে ভ্যালুটা দিয়ে মানে ডিনোট করছি, ওর মধ্যেই ভ্যালুটা নেগেটিভ নিউমেরিক্যালি ভ্যালু আসবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, একদম। ওটা ওটা তো একদম ম্যাথের কথা, আমার বলার, এ তো কেমিস্ট্রি নয়, এটা তো ম্যাথ। মানে তুই যদি এখানে আগে একটা ইউ ওয়ান ইকুয়াল টু মাইনাস বলে দিতি, এবং তার ভ্যালুটাও যদি নেগেটিভে বসাতি, তখন নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যেত, অ্যান্সারটা ভুল চলে আসতো। তার জন্য আমরা কি করব, ই ওয়ানটা ভ্যালুটা হচ্ছে নেগেটিভটাকে নিয়ে টোটালটা হচ্ছে আমার ই ওয়ান। ই ওয়ানের ভ্যালুটা এখন নেগেটিভ, যখন ভ্যালু বসাবো তখন নেগেটিভ এক্স ওয়াই জেড মানে ওর যা ভ্যালু আছে সেটা বসবে, তখন আলটিমেট ভ্যালুটা নেগেটিভই থাকবে। ঠিক আছে, বেশ। এবার কি করব, এবার যেই জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি কথাটার মানে কি, নেগেটিভ এনার্জি কথাটার মানে কি? আমার একটা কথা বল, ধর একটা রেফারেন্স পয়েন্ট আমি নিয়েছি, একটা রেফারেন্স পয়েন্ট নিয়েছি, এটা আমার একটা রেফারেন্স পয়েন্ট, জিরো আমার এটা একটা রেফারেন্স পয়েন্ট। এই জিরো পয়েন্ট থেকে এই দিকে আমার পজিটিভ যত ভ্যালু আছে সেগুলো সব পজিটিভ, 1 2 3 4 5, ধরেন এটা পজিটিভ 5। তার অপোজিট দিকে যে ভ্যালুটা রয়েছে, ধর 1 2 3 4 5, এটা নেগেটিভ 5 বললাম, এই বরাবর এর ইউনিট হচ্ছে সেন্টিমিটারে। তাহলে বলে এই জিরো পয়েন্টের সাপেক্ষে যদি এই দিকে যাই তাহলে কতটা গেলাম, 5 সেন্টিমিটার গেলাম। যদি হ্যাঁ। এই দিকে নেগেটিভে যাই তাহলেও কতটা গেলাম, এত দূর গেলে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার গেলাম। তাহলে এই নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে, অপোজিটে, তাই তো? অপোজিটে একটা হুম। রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে অপোজিটে গেছি, তাই আমরা সেটাকে বলছি -5 সেন্টিমিটার। সেরকমই তোর কাছে -10 টাকা আছে মানে কি, মানে আমার কাছে 10 টাকা। ধার। কম মানে আছে। তার মানে 10 টাকা ধার আছে, কম আছে মানে 10 টাকা ধার আছে ও, কারোর কাছে, মানে তোর কাছে নেগেটিভ দশ হ্যাঁ টাকা আছে, হ্যাঁ। মিনিংটা অনেকটা এরকম। তাহলে আমরা নেগেটিভ এনার্জি ব্যাপারটা বুঝবো, নেগেটিভ এনার্জি ব্যাপারটাকে যার সাপেক্ষে করবো, তো আমাদের একটা রেফারেন্স পয়েন্ট ছিল তো। আমি যদি বলি তুই লম্বা, কার সাপেক্ষে?
তুই একা থাকলে তো রেফারেন্স না থাকলে তুই লম্বা না বেটে আমি বলতে পারবো না, কারোর সাপেক্ষে তুই লম্বা, কারোর সাপেক্ষে তুই বেটে, সেরকম একটা রেফারেন্স পয়েন্ট লাগবে। আমাদের রেফারেন্স পয়েন্ট হিসাবে আমরা এখানে যাকে ইউজ করি সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন? কারোর ভোল্টেজের ডেফিনেশন মনে আছে? ভোল্টের এখানে কি কেউ এইচএস এর স্টুডেন্ট আছে, মানে এইচএস পাস আউট বা এইচএস দেবে, মানে ক্লাস 12-এ? স্যার আমি ক্লাস 12। তাহলে তো আমি ভোল্টের ডেফিনেশন পাস জানা আউট। উচিত। পাস আউট, তাহলে তোদের ভোল্টের ডেফিনেশন জানা উচিত। ভোল্টের ডেফিনেশন জানা উচিত ফিজিক্সের। ওখানে একটা ছিল না, ইনফিনিট ডিস্টেন্স থেকে কোনো ইউনিট পজিটিভ চার্জকে আনতে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তাহলে ইনফিনিট হ্যাঁ ডিস্টেন্স কথাটার মানে কি? কত? 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 500 কিলোমিটার, 200 কিলোমিটার, 5 লাখ কিলোমিটার, কত ইনফিনিট ডিস্টেন্স মানে? মানে একটা যদি ডিস্টেন্স মানে একটাকে যদি রেফারেন্স ধরা হয় তার থেকে অনেক বেশি। হ্যাঁ, তাহলে অনেক বেশি কতটা? মানে আকর্ষণ ক্ষেত্রের বাইরে আর কি, হ্যাঁ, ওই ওই কথাটা, এই কথাটা পরমাণুটা। ইম্পর্টেন্ট কথা। কোনো যদি ম্যাগনেটকে নিই তাহলে তার একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যে রেঞ্জের বাইরে ম্যাগনেটটার আকর্ষণ করতে পারবে না সেটা ওই ম্যাগনেটটার ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে ইনফিনিট ডিস্টেন্স, তাই তো? তাহলে ফ্রি ইলেকট্রন মানে বুঝতে পারছি, একটা যদি নিউক্লিয়াস থাকে তার একটা ডিস্টেন্স আছে যে যতদূর পর্যন্ত সে ইলেকট্রনকে আকর্ষণ করে রাখতে পারে, তাই তো? এরকম করে অরবিটাল রয়েছে, ধরে নিলাম এই অরবিটালটা ওর আউটার অরবিটাল, মানে এত দূর পর্যন্ত এই নিউক্লিয়াসে বাইন্ডিং ফোর্স রয়েছে। এর বাইরে যদি কোনো ইলেকট্রন থাকে সেটা নিউক্লিয়াসের সাথে বাইন্ড হয়ে থাকতে পারে না, মানে আকর্ষণ বল থাকে না। বোঝাতে পারলাম? তাহলে নিউক্লিয়াসের এই বাইন্ডিং ফোর্সটার বাইরে যে ইলেকট্রনটা, এক্স্যাক্টলি বাইরে, সেটা এখানে হতে পারে, এত দূরে হতে পারে, 500 কিলোমিটার দূরে হতে পারে, মোদ্দা কথা নিউক্লিয়াসের বাইন্ডিং ফোর্সের বাইরে, সেই ইলেকট্রনটাকে আমরা কি বলবো? ফ্রি ইলেকট্রন। ঠিক আছে? হ্যাঁ। তার জন্য পরীক্ষায় ফ্রি ইলেকট্রন ওয়ার্ডটা মেনশন না করে ওরা এরকম মেনশন করে দেয়, ইলেকট্রন at an infinite distance। ঠিক আছে? তাহলে ইলেকট্রন অ্যাট অ্যান ইনফাইনাইট ডিস্টেন্স মানে কোন ইলেকট্রন? ফ্রি ইলেকট্রন। ঠিক? ফ্রি ইলেকট্রন মানে যেটা নিউক্লিয়াসের সাথে আকর্ষিত হয়ে নেই। ঠিক? তাহলে নেগেটিভ চার্জের মিনিংটা হচ্ছে, কোনো ইলেকট্রন যদি নিউক্লিয়াসের সাথে আকর্ষিত অবস্থায় থাকে, মানে একটা রেডিয়াসে, মানে অরবিটে যদি নিউক্লিয়াসকে সেন্টার করে ঘোরে, এগুলো তো অরবিটগুলো এক একটা এনার্জি স্টেট, এক একটা এনার্জি লেভেল। তাহলে এখানে যদি ইলেকট্রন থাকে তাহলে তার ফ্রি ইলেকট্রনের থেকে এনার্জি কম হয়। বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। তার জন্যই নেগেটিভ সাইনটা এসেছে। তার মানে ফ্রি ইলেকট্রনটাকে আমি যদি 0 ধরে নিই, কথার কথা, আর ফার্স্ট বোর রেডিয়াসের এনার্জি যদি এক্স ধরে নিই, তার আগে -x রয়েছে জুল, তাহলে কি বুঝবো? ও এখান থেকে এক্স জুল পরিমাণ এনার্জি রিলিজ করেছে, তাই করে তারপর তারপর হ্যাঁ। এখানে এসেছে, তার মানে সে এক্স পরিমাণ এনার্জি রিলিজ করেছে, তার মানে সে -x জুল হয়েছে তার এনার্জিটা, তাই তো? এটাকে যদি 0 ধরে নিই, এটাই হচ্ছে নেগেটিভ এনার্জির মিনিংটা, সে ফ্রি ইলেকট্রনের থেকে স্টেবিলাইজড হলো। ফ্রি ইলেকট্রন কথাটা বুঝলাম, নেগেটিভ চার্জের সিগনিফিকেন্স বুঝলাম, বুঝে গেছি। হুম। আর কিছু এখানে তেমন কিছু নেই, এখানে নেগেটিভ চার্জের সিগনিফিকেন্স এটা আমার এখানে ভালো করে লেখাই আছে। আর একটা জিনিস, ওই যে প্রথম যে n=1 যেটা থাকে না, সেটাকে আমরা বলি গ্রাউন্ড স্টেট। এই টার্মটা আগেও শুনেছি, গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড স্টেট। n=, যদি 1 ইলেকট্রনটা থাকলে সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। ঠিক আছে? এবার আমরা কিছু ফান্ডামেন্টাল ডিফেক্টসে আসবো, কারণ প্রতিটা থিওরির ডিফেক্টস পড়া আমার খুব ইম্পর্টেন্ট। ডিফেক্টটা পড়া ইম্পর্টেন্ট কেন? তার নেক্সট থিওরিটা এলো কেন? নিশ্চয়ই আগের থিওরিতে কিছু ডিফেক্ট ছিল, সেই ডিফেক্টগুলোকে ঠিকঠাক করার জন্যই, সারানোর জন্যই আমাদের নেক্সট থিওরি আসে। এই যে পরের পয়েন্ট করা হয়েছে টুয়ার্ডস দ্য কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, সেই জিনিসপত্রগুলো দরকার। তাহলে আমাদের প্রথম যেটা বোরের থিওরির ড্রব্যাক, সেটা হচ্ছে বোরের থিওরি দিয়ে আমরা কোন টাইপের সিস্টেমকে ব্যাখ্যা করতে পারি বললাম? এই মোনো ইলেকট্রনিক সিস্টেমকে বললাম না, তাই তো? মোনো ইলেকট্রনিক মানে একটা ইলেকট্রন থাকবে। একটা ইলেকট্রন থাকবে। তাহলে এটা করে নি, কান্ট এক্সপ্লেন কি মাল্টি ইলেকট্রনিক সিস্টেম। তাহলে মাল্টি ইলেকট্রনিক সিস্টেম মানে নাম্বার অফ ইলেকট্রন ইজ 2 অর মোর। বোঝা গেল? এটা হচ্ছে প্রথম ড্রব্যাকটা। তাহলে নাম্বার অফ ইলেকট্রন 1 কার? হাইড্রোজেনের একটা ইলেকট্রন। আর কার কার হতে পারে? এটা হাইড্রোজেন লিখতে গিয়ে হিলিয়াম লিখেছি, ছি ছি। হাইড্রোজেন বলেছি, হিলিয়াম লিখেছি। হাইড্রোজেনের, তাহলে হাইড্রোজেনের হতে পারে, তাহলে হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা। আর কার হতে পারে? হিলিয়াম প্লাস। হিলিয়াম হিলিয়াম প্লাসের প্লাস। একটা।
আচ্ছা, Li2 প্লাসের। লিথিয়াম 2+ একটা, আর 4 নম্বর কি আছে, বেরিলিয়াম হ্যাঁ 3+ একটা। এবার আমার একটা কথা বল, এতে জেড বল, হাইড্রোজেনের এখানে জেড কত? 1, 1। হিলিয়ামের হিলিয়ামের 2। 2। এটা আমি কেন এটা জিজ্ঞেস করলাম এই অবভিয়াস প্রশ্নটা, কারণ একজন বলেছিল স্যার হিলিয়াম 2+ হয়ে গেলে ওর জেডটা 2 থাকবে, ওটা তো 1 হয়ে যাওয়ার কথা। সেটাই বলছি, না, জেডটা ওটা তো হচ্ছে, নিউট্রনের জন্য। ওটা হচ্ছে হ্যাঁ প্রোটনের জন্য অ্যাটমিক নাম্বার, ওটার সাথে আমাদের ইলেকট্রনের নাম্বারের যোগাযোগ নেই। নিউট্রনটা বের হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে z = 3, z = 4। তার জন্যই ওই যে ইকুয়েশন গুলো পড়ছিলাম, সেই ইকুয়েশনে কি বললাম, জেড গুলো কোথায় আছে আমরা কিন্তু মাথায় রাখবো। জেডটা উধাও হয়ে গেলেই ভ্যালু ভুল ভুল চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, হুম। তাহলে বোরের থিওরি মোটামুটি এই ইউনি ইলেকট্রনিক সিস্টেম গুলো ব্যাখ্যা করতে পারে, এর বাইরেই চলে গেলে আর ব্যাখ্যা করতে পারবে না। তার জন্য এরকম প্রশ্ন দেয়, ডেমো প্রশ্ন, যে নিচের কোন সিস্টেমটা বোর থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়, দেখতে হবে কোনটা ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, ঠিক আছে? এইটা একটা। আরেকটা প্রশ্ন আমি তোদের যা বলি, বল যে, সরি, আমি বললাম হিলিয়ামের একটা স্পেকট্রা আছে, লাইন স্পেকট্রা হয়, হিলিয়াম 2+ বলিনি, হিলিয়ামের। এবার বললাম হিলিয়ামের লাইন স্পেকট্রার সাথে সিমিলারিটি পাওয়া যাবে কার স্পেকট্রা, ঠিক আছে? হাইড্রোজেন বললাম, ধর লিথিয়াম 2+ করে দিলাম, লিথিয়াম 2+ করবো না, থাক। আর কার করে দিই এর সাথে, আমি ধর বললাম এখানে হ্যাঁ বেরিলিয়াম 2+, 3+, 3 নম্বরে বললাম ধর লিথিয়াম সিঙ্গেল প্লাস। হ্যাঁ বল, এই তিনটের মধ্যে বল হিলিয়ামের যে লাইন স্পেকট্রাটা আসবে তার সাথে কার স্পেকট্রার সিমিলারিটি পেতে পারি এই তিনটে অপশনের মধ্যে, কি মনে হচ্ছে? এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে কি আমরা সেই বোরের থিওরি দেখবো, কার ওয়ান ইলেকট্রনিক সিস্টেম? না, হিলিয়ামের কটা ইলেকট্রন? 2টো। দুটো। আমি হিলিয়াম প্লাস দিইনি, এখানে দেখবো কার দুটো ইলেকট্রন, এর কটা ইলেকট্রন? একটা। একটা। বেরিলিয়াম 3+ লিথিয়ামের এর হবে মানে। তাহলে লিথিয়ামের এখানে লিথিয়াম প্লাস সিঙ্গেল প্লাস দিয়েছি, হ্যাঁ। তাহলে লিথিয়ামের দুটো ইলেকট্রন। তাহলে হিলিয়ামের স্পেকট্রার সাথে লিথিয়ামের স্পেকট্রার সিমিলারিটি পাওয়া যাবে। এটা একটা নিটের প্রশ্ন, যদি আর ওল্ডার নিটের প্রশ্ন, তাও নিটের প্রশ্ন। আবার পুরনো কখন ঘুরিয়ে দেবে তার কোনো মানে বলা যায় না। তাহলে আমি এখান থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে আমি আলোচনা করে নিলাম, ঠিক আছে? তাহলে কার স্পেকট্রার সাথে কার স্পেকট্রার মিল পাবো, তখন আমরা দেখবো ইলেকট্রনটা মিলছে নাকি। বোরের থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাবে কোন সিস্টেম, সেটা হচ্ছে ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, ঠিক আছে? যদি এরকম দেয় নিচের কোন সিস্টেমটা বোর থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাবে না, তখন দেখবো যে তিনটে অপশনে ওয়ান ইলেকট্রনিক আছে, একটা সিস্টেম মাল্টি ইলেকট্রনিক আছে, তাহলে সেটা করা যাবে না, এরকম টাইপের। ঠিক আছে। এইবার আমরা যেটা ড্রব্যাকের কথা, প্রথম ড্রব্যাক হলো, সেকেন্ড ড্রব্যাক হচ্ছে আমরা কি দেখেছিলাম, আমরা বলেছিলাম লাইন স্পেকট্রা পাই তো আমরা, তাই তো? একটা ফটোগ্রাফিক প্লেটে আমরা জায়গায় জায়গায় এরকম করে লাইন পাই, এটাই তো লাইন স্পেকট্রা। এই লাইজা যেরকম ওয়েভ লেন্থের ফোটন আসবে সেই ওয়েভ লেন্থের লাইট দেখতে পাবো। সেটা যদি ভিজিবল রেঞ্জে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে কোনো ফোটন হয় তাহলে সেটা ভিজিবল রেঞ্জ হবে, দ্যাট ইজ বামার হাইড্রোজেনের ক্ষেত্রে। অন্য যদি তার থেকে কমে বা বেশিতে আসে আমরা সেরকম দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে লাইন স্পেকট্রা। এবার দেখা গেছে হাই রেজলিউটিং পাওয়ারের স্পেকট্রাতে স্পেকট্রোস্কপি ইউজ করলে, এই যে স্পেকট্রাটা আনছি সেটার জন্য যে মেশিন ইউজ করা হয় সেটাকে আমরা স্পেকট্রোস্কোপ বলি। তো সেই স্পেকট্রোস্কোপের চোখ দিয়েই আমাদের দেখতে হয়, সেই টোটাল স্পেকট্রাটা দেয়। তো হাই রেজলিউটিং পাওয়ারের স্পেকট্রা, হাই রেজলিউটিং পাওয়ারের কথাটা আমি পরে আসছি, কি হাই রেজলিউটিং পাওয়ার শুনেই বুঝতে পারছিস কি। তখন দেখা যায় এই সিঙ্গেল লাইনগুলো আরো সূক্ষ্মতর লাইনে স্প্লিট হয়ে যায়। এই একটা সিঙ্গেল লাইন এরকম দুটো লাইনে স্প্লিট হয়ে যায়, দুটো নয় আরো ট্রিপলেটও হতে পারে, তিনটে লাইনে স্প্লিট করে যেতে পারে, এরকমও হতে পারে। আবার কোয়ার্ট্রেটও হতে পারে, দ্যাট ইজ চারটে লাইনে স্প্লিট হয়ে যেতে পারে। মানে এই সিঙ্গেল লাইনটা ডাবলেট, ট্রিপলেট, কোয়ার্ট্রেট, কিউ লিখলাম, এরকম ভাবে স্প্লিট হয়ে যায়। তোদের এই ডাবলেট ট্রিপলেট কোয়ার্ট্রেট জানতে হবে না, তোদের জানতে হবে যে সিঙ্গেল লাইনটা যে লাইন স্ট্রাকচার, মানে লাইন স্পেকট্রা যেটা হয় তার ফাইন স্ট্রাকচার পাওয়া যায়। হোয়াট ইজ ফাইন স্ট্রাকচার? মানে এই সিঙ্গেল লাইনগুলো আরো ছোট ছোট লাইন নিয়ে তৈরি, একটা সিঙ্গেল লাইন দুটো তিনটে এরকম ছোট ছোট লাইন নিয়ে তৈরি, বোঝা গেল? সেটা কিসে দেখা যাবে? হাই রেজলিউটিং পাওয়ার স্পেকট্রা। হাই রেজলিউটিং পাওয়ার স্পেকট্রা মানে ধর তোর কাছে একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, একটা 15 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, আর একটা ডিএসএলআর আছে। কোন ছবিটাতে জুম করলে সব থেকে বেশি ডিটেল দেখতে পাবে? কোন ছবিটায়?
DSLR। ডিএসএলআর এর সেটাই হচ্ছে স্পেকট্রা, যে এমন একটা স্পেকট্রা ইউজ করলাম যার রেজোলিউটিং পাওয়ার বেশি, যে ওই লাইন স্পেকট্রাটাকে আরো জুম ইন করে দেখাতে পারে। সেই স্পেকট্রাতে আমরা দেখতে পাচ্ছি এই সিঙ্গুলার লাইনগুলো আরো ছোট ছোট লাইনে স্প্লিট করে যাচ্ছে। ঠিক, তাহলে এই ঘটনাটা কেন ঘটছে? এটা তো বোর ব্যাখ্যা করতে পারছে না। বোর তো লাইন স্পেকট্রার সুন্দর ব্যাখ্যা করে দিল যে বিভিন্ন ফিক্সড এনার্জি স্টেট রয়েছে, সেখান থেকে ইলেকট্রনগুলো জাম্প করে, ওই এনার্জি স্টেটগুলো যেহেতু ফিক্সড, তাই ফিক্সড এনার্জিরই রিলিজ করতে হবে তবে গিয়ে জাম্প বা গেন সম্ভব। তাহলে আমরা সেই রকম লাইন স্পেকট্রা পাচ্ছি। কিন্তু এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ, মানে লাইন স্পেকট্রার যে ফাইন স্ট্রাকচার, সব জায়গাতে ফাইন স্ট্রাকচার বা বাংলা বই সূক্ষ্ম গঠন লেখা থাকে, ঠিক আছে, সেটা আমরা কি কেন পাই এই ব্যাখ্যাটা করা যায় না। ঠিক আছে, এই ব্যাখ্যাটা আমরা করতে পারি না। এটা 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 সেকেন্ড ড্রব্যাক ছিল। থার্ড ড্রব্যাক যেটা, সেটা এই ড্রব্যাকের সাথেই যুক্ত, সেটা হচ্ছে জিম্যান ইফেক্ট, স্টার্ক ইফেক্ট। এটা লেখার কিছু নেই। জিম্যান আর স্টার্ক এরা আছে, ওরা দেখেছিল ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে এই লাইন স্পেকট্রাগুলো আরো ছোট ছোট ফাইন স্ট্রাকচার হয়ে যাচ্ছে। ওই সেম ফেনোমেনাই দেখা যাচ্ছিল ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু ব্যাখ্যা করতে পারা যাচ্ছিল না, মানে ফাইন স্ট্রাকচারের ব্যাখ্যাটাই করা যাচ্ছিল না। বোঝা গেল? হ্যাঁ। হুম, সেটাই এখানে পয়েন্ট করে লেখা আছে। আর একটা জিনিস, কেন একটা এখানে জাস্ট আমার টাইম আছে, তোদের অল্প করে একটু বোঝার জায়গা আছে বলে বলি। ভাব, আমাদের অ্যাটমের সেন্টারে কে থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি নিয়ে তৈরি? হুম। প্রোটন। প্রোটনের চার্জ পজিটিভ, এবং এই নিউক্লিয়াসগুলোর স্পিন আছে, তারা নিজেদের অ্যাক্সিসে কন্টিনিউয়াসলি স্পিন করে। ঠিক আছে, নিজেদের অ্যাক্সিসে কন্টিনিউয়াসলি স্পিন করে, তাহলে চার্জ পার্টিকেল স্পিন করলেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে মানে তার একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, তার মোমেন্টটা উপরের দিকে দেখালাম, ম্যাগনেটিক মোমেন্ট, দ্যাট ইজ ভেক্টর। ঠিক, এর আশেপাশে তো ইলেকট্রন আছে, হ্যাঁ। ইলেকট্রনগুলো এই বরাবর ঘুরছে, তার মানে এটাও চার্জ পার্টিকেল, রোটেশন অবস্থায় রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে, এর ম্যাগনেটিক মোমেন্ট নিচের দিকে। এবার ধর তুই বাইরে থেকে একটা ম্যাগনেট নিয়ে এলি B0, তার ম্যাগনেট মোমেন্টটা এদিকে, তাহলে নিউক্লিয়াসের ম্যাগনেট মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট, আর বাইরের যে ম্যাগনেটটা ইউজ করছি এক্সটার্নাল ম্যাগনেট, তার মোমেন্টটা একই দিকে। তাকে অপোজ কে করছে? হ্যাঁ। ইলেকট্রনের স্পিনের জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক মোমেন্টটা, তাই তো? হ্যাঁ। তাহলে এটাকে আমরা হ্যাঁ। বি ইনডিউসড বলি। তাহলে এই সেন্টারটা তো এই B0টাকে সেন্স করছে, তাহলে এই সেন্টারটা কতটা পরিমাণ B0 পাচ্ছে? এই সেন্টারটা কত পরি হ্যাঁ, মানে সেন্টারটা কতটা পরিমাণ B0কে সেন্স করতে পারছে, সেটাই হচ্ছে বি অ্যাকচুয়াল। সেখান থেকে বি ইনডিউসড মাইনাস হয়ে যাচ্ছে। হুম। হুম, এই ফেনোমেনাটাকে কাজে লাগিয়ে আমাদের স্পেশাল একটা স্পেকট্রোস্কোপি আছে, সেটাকে আমরা বলি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। ওটাকে কাজে লাগিয়ে আমরা বলে দিতে পারি একটা সিস্টেমে কতগুলো আছে হাইড্রোজেন আছে এবং কত টাইপের হাইড্রোজেন আছে, এইটা আমরা বলতে পারি। এই স্পেকট্রাটাকে আমরা বলি 1HNOR, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এই যে নিউক্লিয়াস ঘুরছে বলে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেটার সাথে বাইরের ম্যাগনেটিক ফিল্ডটা রেজোনেট করছে, দ্যাট ইজ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এর একটা ব্যবহারিক প্রয়োগ জানিস মেডিকেল ফিল্ডে? হুম। সিটি স্ক্যান। না স্যার। সিটি ও স্ক্যান, আচ্ছা। ওগুলো খুব প্রচুর দামি যন্ত্রপাতি, ওই সিটি স্ক্যান ফিটি স্ক্যান অফ করা যায় না, সে যেমন এনএমআর অফ করা যায় না, কোটি টাকার যন্ত্র। এবার আমাকে জাস্ট এমনি যে কথার কথা আমাকে বলতে, এই এই সিস্টেমটা CH3CH2H, এটাকে আমরা ইথাইল অ্যালকোহল বলি, হুম। হ্যাঁ। ইথাইল অ্যালকোহল। এখানে কটা হাইড্রোজেন রয়েছে? কটা হাইড্রোজেন টোটাল? 6টা। 6টা। টাইপ অফ হাইড্রোজেন? 6টা। না, টাইপ অফ হাইড্রোজেন 3টে। হুম। কারণ এই 3টে একটা 3টে। টাইপ, হ্যাঁ। এই দুটো একটা টাইপ, এইটা একটা টাইপ। এই টাইপের কারণটা, সরি এটা সি। এই টাইপটা কেন বলছি? টাইপটা হচ্ছে এদের আশেপাশে, এই হাইড্রোজেনগুলোর আশেপাশে ইলেকট্রনিক এনভায়রনমেন্টের কথা বলছি। ভাব, এই অক্সিজেন আছে, এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটার পাশে একটা ইলেকট্রনের লেয়ার রয়েছে, কারণ ইলেকট্রন তো ডেন্সিটি, ধীরে ধীরে সব দেখবো। অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ, ও কি করবে? ইলেকট্রন ডেন্সিটিটা নিজের দিকে টানতে থাকবে। হ্যাঁ। তাহলে এই হাইড্রোজেনের আশেপাশে বিরক্তি ইলেকট্রনের হবে। চাদরটা কম পুরু। কম পুরু মানে হ্যাঁ। কি? ইলেকট্রনটা যদি টেনে নেয়, তাহলে এই বি ইনডিউসডের ভ্যালুটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে তো। এই এই হ্যাঁ। ইলেকট্রন ডেন্সিটিটা যদি কমে যায়, তাহলে বি হ্যাঁ। ইনডিউসটাও কমছে, তখন বি অ্যাকচুয়ালটা বাড়ছে। তখন এই সেন্টারটাকে, এই হ্যাঁ। B0টা বেশি সেন্স করছে, মানে এই হাইড্রোজেনের প্রোটন সেন্টারটাকে B0টা বেশি সেন্স করছে। তখন সে আমাদের যে এনএমআর স্পেকট্রা আছে সেখানে ডাউন ফিল্ডে চলে আসে, মানে মোর ডেল্টা ভ্যালুতে চলে আসে, এটাকে আমরা ডাউন ফিল্ড বলি। ঠিক আছে, এইদিকে জিরো শুরু হয়, এদিকে বেশি, তাহলে বেশি ভ্যালুর দিকে চলে আসে, কারণ এর সেন্টারের আশেপাশে ইলেকট্রনের লেয়ারটা কমে গেছে, কেন? অক্সিজেন টেনে নিচ্ছে, তখন বি ইনডিউসড পড়ে যাচ্ছে, বি অ্যাকচুয়ালটা বেড়ে যাচ্ছে। এগুলো কি জানতে হবে? না, এগুলো জাস্ট
কথার কথা থেকে বলছি, আমাদের স্পেকট্রোস্কোপ জিনিসটা আমরা আদতে কাজে কি করে লাগাই? স্পেকট্রোস্কোপ জিনিসটা কি? খুব ফ্যাসিনেটিং একটা জিনিস, একটা আলাদা ফিল্ড, আমাদের কেমিস্ট্রির একটা আলাদা ফিল্ড স্পেকট্রোস্কোপ। তো তো আশা করি কিছুটা একটা ওভারভিউ দিতে পারলাম হাইড্রোজেন স্পেকট্রোস্কোপি সম্বন্ধে। কার্বন স্পেকট্রোস্কোপিও হয়, এখানেও যেমন দেখ, এখানেও যেমন দু টাইপের কার্বন দেখতে পাচ্ছি, এই দু টাইপের কার্বন, কারণ এদের আশেপাশে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট আলাদা, ঠিক? হ্যাঁ সেইটার উপর নির্ভর করে আমরা হ্যাঁ নাম, টাইপ অফ হাইড্রোজেন এবং নাম্বার অফ হাইড্রোজেন বলতে পারি। নাম্বার অফ হাইড্রোজেন বেশি হলে এই পিকটা বেশি হায়ারে যাবে, নাম্বার অফ হাইড্রোজেন কম হলে এই পিকটা লোয়ার হবে, ঠিক আছে? স্প্লিটিং প্যাটার্ন দেখতে পাই, আসলে এই তিনটে হাইড্রোজেন তো স্পিন করছে, এদের স্পিনটা এই দুটো হাইড্রোজেনের স্পিনকে সেন্স করে, তাহলে এই এর স্পিনের জন্য এদের যে স্প্লিটটা আছে সেটা আরো দুটো ভাগে ভেঙে যায়, তাহলে এর যে লাইনটা সিঙ্গুলার আসা উচিত ছিল এই তিনটে হাইড্রোজেন, সেটা n+1, দ্যাট ইজ 3+1, চারটেতে ভেঙে দেবে, মানে এইখানে যদি একটা সিঙ্গুলার লাইন আসা উচিত ছিল সেটাকেও এখন এরকম করে চারটে লাইনে হ্যাঁ ভেঙে দেবে, এরকম টাইপের ব্যাপার স্যাপার আছে। এটা হচ্ছে ইনেমা স্পেকট্রোস্কোপি, এইচএস এ নেই, তোদের এমনি বলার জন্য আমি বললাম। এছাড়া আরো আমাদের স্পেকট্রোস্কোপি আছে দুটো, একটাকে আইআর স্পেকট্রা বলি, একটাকে ইউভি স্পেকট্রা বলি, আর একটা নাম এক্ষুনি জানলাম এনেবার। এই কটা হচ্ছে আমাদের রুটিন স্পেকট্রা, রিসার্চ ল্যাবে যারা কাজ করে তাদের মোটামুটি এই তিনটে স্পেকট্রোস্কোপি নিয়ে কাজ করতেই হয়। রুটিন স্পেকট্রোস্কোপি বললাম কেন, রেগুলার বেসিসেই করতে হয়। এছাড়া আমাদের রমন স্পেকট্রোস্কোপি আছে, মোসবার আছে। রমন স্পেকট্রো থেকে বুঝতে পারলাম ওখানে রামান, আমাদের সিভি রামানের যে কাজ, সেইটাকে, সেই হ্যাঁ ফেনোমেনাটাকে কাজে লাগানো হয়, লাইটের স্ক্যাটারিংটাকে কাজে লাগানো হয়, দিয়ে আমরা একটা স্পেকট্রা পাই। দেখ সেসব অন্য কথা, আইআর কিভাবে কাজে লাগায়, ইউভি কিভাবে কাজে লাগায়, এইসব ব্যাপার আছে। এক লাইনে যদি বলতে চাই, আমাদের যে এই বন্ডগুলো রয়েছে, এই বন্ডগুলো কন্টিনিউয়াসলি স্ট্রেচ হয়, বেন্ড হয়, ঠিক আছে? স্ট্রেচ হুম, বেন্ড আছে, তার মানে একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে সে স্ট্রেচ বেন্ড করছে, সেই হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা আইআর ফ্রিকোয়েন্সির সাথে যদি ম্যাচ করে, তাহলে আইআর ফ্রিকোয়েন্সি যদি এই বন্ডের উপর ফেলা হয়, ও রেজোনেট করবে আইআর ফ্রিকোয়েন্সির সাথে, এবং আমরা সেই সার্টেন রেঞ্জে আমরা একটা গ্রাফ দেখতে পারবো। আইআর এর গ্রাফটা এরকম টাইপের, নিউ বারের সাথে না হয় তো গ্রাফটা এরকম নিচের দিকে এরকম এরকম করে গ্রাফ আসে, নিচের দিকে না আসে, এটা পার্সেন্টেজ ট্রান্সমিটেন্সের সাথে। এটা যদি 1715 থেকে 30 সেন্টিমিটার ইনভার্সের মধ্যে আমার একটা এরকম একটা পিক পাই, তখন আমরা বুঝে যাবো ওই সিস্টেমে কার্বনিল রয়েছে, সি ডবল বন্ডেড ও। বুঝতে পারছিস কত ফ্যাসিনেটিং? অ্যাটম তো চোখে দেখতে পাই না, হুম, এই স্পেকট্রোস্কোপি হ্যাঁ চোখ দিয়ে আমাদেরকে দেখতে হয়। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার। ওই ডাবলেট সিংলেট বলতে গিয়ে এত কথা বললাম, এত কিছু একদম মনে রাখতে হবে জাস্ট নিজের জানার জন্য। এইবার আমরা আসছি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিসে, আগের দিন অল্প করে বলেছিলাম, ডুয়াল নেচার অফ পার্টিকেল কে দিয়েছিল? ডুয়াল নেচার অফ পার্টিকেল ঠিক আছে। ডি বগলি, তাহলে আমি জাস্ট ডুয়াল নেচার লিখছি। ডি বগলি দিয়েছিল। ডি বগলি কি করেছিল? ডি বগলি বলেছিল যে ওয়েভ নেচারের সাথে পার্টিকেল নেচার, এই দুটোকে কোরিলেট করেছিল কিছুভাবে। কি করেছিল? আইনস্টাইনের থিওরি থেকে জানি E=mc², প্ল্যাঙ্ক বলেছে E=h নিউ, আগের দিনই ক্যালকুলেশন দেখিয়েছি, তাহলে mc² = h নিউ বলে দিতে পারি। h নিউ মানে hc/ল্যামডা, এদিকে mc², c দিয়ে c² কাটলো, তাহলে আমার কি এলো? λ=h/mc, mc মানেই তো v, মানে h/p, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস ভাব, তাহলে ল্যামডার সাথে মাসের সম্পর্ক কি পেলাম? ইনভার্সলি প্রপোর্শনাল না? ইনভার্সলি। তাহলে হ্যাঁ মাস বাড়লে ল্যামডাটা কি হবে? কমবে কমবে কমবে। আর মাস যদি কমে যায় ল্যামডা কি হয়ে যাবে? বাড়বে বেড়ে যাবে। বাড়বে। বাড়বে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা হচ্ছি ম্যাক্রো পার্টিকেল, ম্যাক্রো সিস্টেম সাইজে বড়। মাইক্রো সিস্টেম কারা? ইলেকট্রন, প্রোটন, সাব অ্যাটমিক সিস্টেম। ইলেকট্রন। তাহলে যদি মাস আমাদের অনেক বেশি, তাহলে ল্যামডা আমাদের অনেক কম। ল্যামডাটা কিসের সাথে জড়িত? ওয়েভ নেচারের সাথে না? হ্যাঁ তাহলে ল্যামডাটা যদি অনেক কমে যায়, তাহলে ওয়েভ নেচারটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে ল্যামডাটা কখন কমছে? মাসটাকে বেশি হতে হচ্ছে। তার জন্য যারা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, তাদের মাস যেহেতু বেশি, তাই আমাদের পার্টিকেল নেচারটা ডমিনেটেড, ওয়েভ নেচারটা আমাদের ডমিনেটেড নয়। তার মানে কি আমাদের ওয়েভ নেচার নেই? আছে, কিন্তু ল্যামডাটা অনেক কম চলে আসে, মানে 10⁻⁻3432, -3432 মিটার। কোনো মিনিং আছে? এটা কোনো ফিজিক্যাল মিনিং আছে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে? ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে এত ছোট ভ্যালুর কোনো মিনিং নেই ফিজিক্যাল। বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ হুম। যদি হ্যাঁ মাসটা ইলেকট্রনের মতো কম মাস হয়ে যায়, তখন ল্যামডার একটা অ্যাপ্রিসিয়েবল ভ্যালু আসবে। তাহলে ইলেকট্রনের মাস 10⁻31 কেজি, -31 কেজি, ওই মাসের কোনো মিনিং আছে? আছে তো মাস, মানে ইলেকট্রনের পার্টিকেল নেচার আছে, কিন্তু ওর ডমিনেটিং ফ্যাক্টরটাকে ল্যামডা ইলেকট্রনের জন্য।
হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ডুয়াল নেচার অফ পার্টিকেল। আমরা এখানে আমাদের ডাইরেক্ট তোর সামনে আমার একটা ফর্মুলা করা আছে। এটা তো ল্যামডা সমান এইচ বাই এমবি দেখালাম। একটা নিউমেরিক্যাল দেখি, তাহলেই দেখতে পাওয়া যাবে। এই জিনিসটা দেখ, বলেছে একটা বল, একটা কালারটা লাল করি তাহলে ভালো বোঝা যায়। একটা বল, যে বলটার মাস হচ্ছে 0.1 কেজি, ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। তাহলে ডি বগলি থিওরিতে বসিয়েছি, এটা তো প্লাঙ্কের কনস্ট্যান্ট, 0.1 কেজি 10 মিটার পার সেকেন্ড। দেখেছিস কোথায় এসেছে ওয়েভলেন্থটা 10⁻34 মিটার। এটা কি কোনো মিনিং আছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে? তাহলে না। মাস যখন 10⁻0.1 কেজি, এতটুকু কম মাস, তাতেই ল্যামডা 10⁻34, তার কোনো মিনিংই নেই। তার মানে এই বলের কোন নেচারটা ডমিনেটেড? ওয়েভ আর পার্টিকেলের মধ্যে কোনটা ডমিনেটেড? হ্যাঁ, পার্টিকেল নেচার। পার্টিকেল নেচার। আশা করি বোঝা যাচ্ছে। এছাড়া আর একটা দুটো জিনিস আমাদের এখানে করতে হয়। অনেক সময় ইচ্ছা করে ওরা কাইনেটিক এনার্জি আর ইলেকট্রন ভোল্ট দিয়ে ক্যালকুলেশনটা দেয়, ঠিক আছে, যাতে স্টুডেন্টদের একটু ভুল হয়। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা মুখে মুখেই হয়ে যাবে, দেখ, তাই আমি আলাদা করে লিখছি না। আমরা যদি বলি কাইনেটিক এনার্জি ই মানে হাফ এমভি স্কোয়ার। হাফ এমভি স্কোয়ার থেকে আমরা কি লিখতে পারি? আমি কি করেছি, যে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, তাহলে 2E ইকুয়াল টু এমভি স্কোয়ার, বোথ সাইডে এম দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে 2ME ইকুয়াল টু এম স্কোয়ার ভি স্কোয়ার। এখান থেকে এম ভি করেছি, তখন রুট আন্ডার চলে এসেছে, সেটাই এসেছে। সেটা জাস্ট এম ভি এর জায়গায় প্লট করে দিয়েছি। অনেক সময় তোকে কাইনেটিক এনার্জি দিয়ে প্রবলেম দেবে, দিয়ে তার ওয়েভ লেন্থটা বার করতে পারবে, ডি বগলি ওয়েভ লেন্থ বার করতে পারবে। তখন কিভাবে ট্যাকেল করবো প্রবলেমটা? এম ভি ইকুয়াল টু রুট আন্ডার 2ME, ইটা তোকে বলে দিয়েছে কোশ্চেনে, তো এখানে প্লট করে দিলি। তোকে তো আর মাস বলে দেয়নি, সরি ভেলোসিটি বলে দেয়নি, কাইনেটিক এনার্জি বলেছে। কি করে বার করবি? এই জিনিসটা চলে আসবে, ডাইরেক্ট বসাবি, এখান থেকে ল্যাম্বডা বেরিয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, আর একটা তোকে পোটেনশিয়াল এনার্জি ভি ভোল্ট পার করলে মাস, ওই যে ওই ভোল্টেজের ডেফিনেশনই আসছে, সেখানে তোকে ইলেকট্রন ভোল্টে যদি ভ্যালুটা বলে দেয়, ওইটাই আসলে কাইনেটিক এনার্জি। আমরা জানি কাইনেটিক এনার্জি মানে হাফ এমভি স্কোয়ার। তাহলে এই বড় হাতের এত বড় ভি, এটা হচ্ছে ভোল্টেজ। ভেলোসিটি বললে ছোট ভি, আর ফ্রিকোয়েন্সি বললে নিউ, তিনটের মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। এই ভিটা ভেলোসিটি নয়, এটা ভোল্টেজ, ভোল্টেজ ডিফারেন্স। হ্যাঁ, তাহলে ইভি, আবার ব্লু হয়ে গেছে, ইভি রেডি আছে, ইভি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, এখানে দেখতেই পাচ্ছি। তাহলে এখান থেকে এই ভি আর এই ভি কিন্তু আলাদা, এটা ভেলোসিটি, এটা হচ্ছে ভোল্টেজ, তাই আমরা কাটতে পারবো না। এখান থেকে ভি বার করে নিতে পারি, এখান থেকে ভি বেরোলে কি আসবে? রুট আন্ডার 2 EV বাই এম আসছে তো। হ্যাঁ। সেটা জাস্ট হ্যাঁ ভি এর জায়গায় প্লট করে দেবো, রুট আন্ডার এইচ বাই রুট আন্ডার 2M EV। তাহলে অনেক সময় ইভি দিয়ে বলে দিতে পারে, মানে কাইনেটিক এনার্জিটা ইভিতে বলে দিল, ঠিক আছে। এবার আজকের দিনের শেষ টপিক এবং বিশাল ইম্পর্টেন্ট একটা টপিক, এবং হিসাব মতো প্রচণ্ড বুদ্ধিমান লোক, আইনস্টাইনকেও ছাড়িয়ে দেবে এরকম, হাইজেনবার্গ, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, ঠিক আছে। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে যেটা হাইজেনবার্গ বলেছে, যে ইলেকট্রন বা ইলেকট্রনের মতো সাব অ্যাটমিক পার্টিকেল, মানে ইলেকট্রন বা ইলেকট্রনের মতো ছোট পার্টিকেলের পজিশন আর মোমেন্টাম, এই দুটোকে আমরা কখনোই সঠিকভাবে বলতে পারবো না, কিছু না কিছু পরিমাণ ইরর চলে আসবে। আমি জাস্ট ম্যাথামেটিক্যাল ফর্মটা লিখলাম, এবার তার ব্যাখ্যা শুরু হবে। এই ডেল এক্স আর ডেল পি বলতে আমি কি বুঝি? আমি ধর তোকে জিজ্ঞেস করলাম তোর কাছে ক টাকা আছে, তুই আমাকে বললি ওই 10-11 টাকা আছে। তাহলে তোর অ্যান্সার দেওয়ার মধ্যে আনসার্টেনিটি ক টাকা? 1 টাকা। 1 টাকা। সেই রকমই ইলেকট্রনের পজিশনটাকে আমরা একটা রেঞ্জে বলতে পারবো। এক্স্যাক্টলি ইলেকট্রন এখানে আছে বা এখানে আছে বলতে পারবো না, হয় এখানে এখানে এই রেঞ্জের মধ্যে একটা আছে। তাহলে এই তফাৎটা হয়ে যাচ্ছে আমার আনসার্টেনিটি ইন পজিশন। বোঝা গেল আনসার্টেনিটি হ্যাঁ পজিশন। আর আনসার্টেনিটি মোমেন্টাম তো হ্যাঁ একটু হ্যাঁ বুঝতে পারছি, একটা রেঞ্জে বলতে পারবো আনসার্টেনিটি। সেইটা এখন হাইজেনবার্গ ক্যালকুলেট করে দেখালো, এটা h/4π এর সমান হবে বা তার থেকে বেশি হবে। এটা হাইজেনবার্গের ক্যালকুলেশন, সেটা আমাদের জানতে হবে, এটা পিওর কোয়ান্টাম মেকানিক্স। সেটা h/4π এর সাথে সমান। তাহলে বল মিনিমাম আনসার্টেনিটি কত? মিনিমাম আনসার্টেনিটি কত? আচ্ছা এটা বল, h/4π এর সমান। হ্যাঁ, সমান, রেটারিক। মানে এই যে এই, হ্যাঁ, মানে h/4π হ্যাঁ সমান বা তার থেকে বেশি, তাহলে সব থেকে কম কত? h/4π। এই যে হ্যাঁ। এর একদম, এটা তো বেসিক একদম ম্যাথ, এটা তো কেমিস্ট্রিও নয়, এই কোয়ান্টাম মেকানিক্স ঢুকে গেছে মানে ওই কেমিস্ট্রিটাকে নিয়ে ম্যাথ করছে। এটা হাইজেনবার্গ বললো। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি, ডেল এক্স ইন্টু ডেল পি মানে তো কি, ডেল এম ভি h/4π। তাহলে ডেল এম ভি কে আমি এটা লিখতে পারি না, এম ডেল ভি, কারণ এমটা তো হ্যাঁ। কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়ালের বাইরে এমটা বেরিয়ে চলে এলো। পরের লাইনে কি করবো, এমটাকে নিচে ভাগ করে দিলাম,
তাহলে আমি লিখতে পারি ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম। এটা একটা ফর্মুলা চলে এলো। আর একটা জিনিস আমি আগের দিনই বলেছি, আজকে আবার বলি, এইচ বাই 2 পাইকে আমরা কিন্তু এইচ কাট লিখতে পারি, ঠিক আছে? হ্যাঁ। পরীক্ষার সময় ওরা ইচ্ছা করে এরকম করে। এতক্ষণে কে এলো বলতে পারি, ঠিক আছে। এবার এবার একটা জিনিস, ব্যাপারটা ভাব, আমাদের এই আনসার্টিনিটির অরিজিনটা কোথায়? এইটাই হচ্ছে ফ্যাসিনেটিং ফ্যাক্ট। এটা শোন, তাহলে বুঝতে পারি হ্যাঁ তাই তো, আনসার্টিনিটি হতে বাধ্য ইলেকট্রনের মতো বস্তু। এবার আমাকে বল, আমার সামনে কোনো বস্তু আছে, মানে আমার সামনে যদি তোরা বসে থাকতিস, তাহলে তোদেরকে আমি দেখতে পেতাম কি করে? অবশ্যই লাইট সোর্স চাই দেখার জন্য, তাই তো? হুম, লাইট সোর্স, লাইটের মধ্যে কি আসছে? ফোটন পার্টিকেল, ফোটন পার্টিকেল আসছে। হ্যাঁ, ওই ফোটন পার্টিকেলগুলো তোকে হিট করছে, তোর বডিতে হিট করছে, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আমার চোখে পড়ছে, আমার চোখ সেই ফোটনটাকে রেজিস্টার করছে, তারপর অপটিক নার্ভ, ব্রেন, সে তো বায়োলজির ব্যাপার। তাহলে তোর গায়ে বা কোনো বস্তুতে যে ফোটন পার্টিকেলগুলো ধাক্কা খাচ্ছে, সেখান থেকে রিফ্লেক্ট ব্যাক হয়ে আমার চোখে আসছে, আমি সেই বস্তুটাকে দেখতে পাচ্ছি। এবার ফোটনটা তো খুব সাইজে ছোট, সেটা তো আর কোনো বস্তুর সাথে ধাক্কা খেয়ে তাকে তো তার জায়গা থেকে সরিয়ে দিতে পারছে না, পারছে কি? পারছে না তো, সাইজে ছোট। না, কিন্তু এবার ভাব, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুই দুতলার বাড়ি থেকে বা কোথাও থেকে দেখছিস আমি রাস্তা পেরোবো, আমি এখান থেকে এখানে যাব, আমার এত ভেলোসিটি, তাহলে আমার মাসের সাথে ভেলোসিটি গুণ করে দিলে তুই মোমেন্টাম পেয়ে গেলি। তুই ক্যালকুলেট করলি এতক্ষণে আমার পাঁচটা এদিকে হওয়া উচিত, তাহলে এইখানে আমার এক্স, এখানে আমার এক্স হবে, এত টাইম বাদে এক্স্যাক্টলি বলতে পারছিস। এবার সাপোজ ধর রাস্তা পেরোচ্ছিলাম, তখন এই দিক থেকে একটা গাড়ি এসে, এটা কি বাজে গাড়ি আঁকলাম, যাই হোক, গাড়িটা এসে আমাকে ধাক্কা মেরে দিল, তাহলে কি আমি রাস্তাটা আর পার করতে পাবো? পাবো না তো, আমি এই বরাবর ছিটকে যাবো। তাহলে আমার এক্স চেঞ্জ হয়ে গেল, কারণ হ্যাঁ, এক্স আমার হওয়া উচিত, এখানে আমার এক্স চেঞ্জ হয়ে গেল। আমার ধরে নিলাম আমার বডি সব হাড়গোড় এক জায়গাতেই রয়েছে, তাহলে মাস চেঞ্জ হলো না, ধরে নিলাম। আমার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, কারণ গাড়িটা এসে ধাক্কা মেরে আমাকে উড়িয়ে দিয়েছে, আমার ভেলোসিটি বেড়ে গেছে, আমার পজিশন চেঞ্জ হয়ে গেছে। এই ঘটনাটা তো ঘটবে। তাহলে তুই এই সেম জিনিসটা ইলেকট্রনের মতো জায়গায় ভেবে দেখ, হ্যাঁ, ইলেকট্রনের হ্যাঁ, ইলেকট্রনের পজিশনে ভাব, ফোটনের সাইজটা কি ইলেকট্রনের সাথে কম্পেয়ারেবল তো? সবই তো সাব অ্যাটমিক। হ্যাঁ, ইলেকট্রনটা এরকম সার্কুলার পথে যাওয়া উচিত ছিল, হুম, হুম, ফোটনটা এসে এখানে ধাক্কা মেরেছে, ওকে পাথ থেকে সরিয়ে দিয়েছে, এই ঘটনাটা ঘটে। তাহলে ফোটন, ইলেকট্রনটাকে তুই দেখতে কি করে পাবি? একটা ফোটন গিয়ে ইলেকট্রনটাকে ধাক্কা খাবে, সেই ফোটনটা এসে তোর চোখে বা স্পেকট্রোস্কোপে রেজিস্টার হবে, তাহলে তুই তার মাস আর পজিশন বলতে পারবি। এবার ফোটনটা ধাক্কা খেয়ে তো ইলেকট্রনটাকে দিয়েছে তার জায়গা থেকে সরিয়ে, চলে এসেছে আনসার্টিনিটি ইন পজিশন এন্ড মোমেন্টাম। এইটা হচ্ছে আনসার্টিনিটির অরিজিন। তাই এটা হুম, আমাদের কিন্তু কোনো যন্ত্রের ত্রুটি নয়, বা আমাদের কোনো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়নি, আরও নতুন টেকনোলজি এলে আমরা ইলেকট্রন প্রোটনের, মানে ইলেকট্রনের কথাই বলি, ইলেকট্রনের পজিশন আমরা সঠিকভাবে বলে দেবো, মোমেন্টাম সঠিকভাবে বলে দেবো, তা নয়। আমাদের নেচারটা এইভাবে সেট হয়ে রয়েছে, কোনো কিছুকে দেখতে গেলে তার পজিশন মোমেন্টাম বলতে গেলে তাকে ফোটন হিট করে আমাদের চোখে এসে আসতে হবে, তবে গিয়ে তো তার পজিশন বলবো। তাকে দেখতেই যদি না পাই, তার পজিশন মোমেন্টাম বলবো কি করে? সেই দেখতে গিয়েই তো ঘটনাটা ঘটে যাচ্ছে, তার পজিশনটাই আমরা চেঞ্জ করে ফেলছি, ফোটনটা গিয়ে তার পজিশনটাই চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আমরা একটা রেঞ্জে বলতে পারবো তার পজিশন মোমেন্টাম, সেই আনসার্টিনিটিটা মিনিমাম h/4 সমান হবেই। এইটা ক্যালকুলেশন। এবার এই ফর্মুলাটা একটু বুঝতে পারবো, বুঝতে পারা গেল আশা করি, বুঝতে পারা গেছে। লাস্ট দুটো জিনিস দেখবো, তাহলেই হয়ে হ্যাঁ, গেছে। হুম। এই যে ডেল এক্স ইন্টু ডেল পি ছাড়াও আমরা এই ইকুয়েশনটাকে অন্যভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে এনার্জি টাইম দিয়েও লিখতে পারি। সেটা হচ্ছে ডেল্টা টি ইন্টু ডেল্টা ই, ওটাও h/4 সমান হয়। এটা একটা নিটের স্টেটমেন্ট অ্যাসারশন এরকম টাইপের প্রশ্নে কোনো একবার দিয়েছিল, ঠিক আছে? যে এবারে হাইজেনবার্গের থিওরি সম্বন্ধে কোনটা ভুল স্যার বলো? এগুলো শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল। স্যার কেটে কেটে আসছে, আর এর আগে পর্যন্ত শোনা গেছে তো? আবার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আর কিছুই না। কেটে কেটে আসছে কথা বলবো। বলছি তো আবার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আবার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আজকের জন্য একদম দুঃখিত, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, নেক্সট দিন থেকে হবে না, আজকে ওয়াইফাইটা ডাউন আছে আর কি, দিয়ে বাধ্য হয়ে জিও নেটে করতে হচ্ছে। শোনা যাচ্ছে এবার? হ্যালো? হ্যালো? শোনা গেলে বলবি আমাকে, যেই মোমেন্টে শোনা যাবে আমাকে বলবি। কেটে কেটে আসছে। হ্যাঁ সেটাই, যেই মোমেন্টে শোনা যাবে আমাকে বলবি। কেটে কেটে আসছে আমি বুঝতে পারছি, নেটওয়ার্ক স্লো, আবার নেটওয়ার্কটা স্লো হয়েছে। শোনা যাচ্ছে? না না, স্যার এখনো কেটে মানে কেটে আসছে। হ্যাঁ বুঝতেই পারছি, নেটওয়ার্ক স্লো।
এবার শোনা যাচ্ছে কি বলতো, নেটটা একটু ফ্রেশ হলো মনে হচ্ছে, না এখনো কাটছে? না, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ ওইটাই বলছি, আসলে ওয়াইফাইটা ডাউন আছে আজকে, জিও নেটটা ইউজ করছি তো সমস্যা হচ্ছে, নেক্সট দিন থেকে ওই অসুবিধাটা হবে না, জিও নেটটার জন্য অসুবিধা হচ্ছে। যাক, লাস্ট যেই কথাটা বলছিলাম, এই জায়গার ফেনোমেনাটা বোঝা গেল কেন আমাদের আনসার্টিনিটা অ্যারাইজ করছে। এবার আমি যদি আরেকটা শোনা যাচ্ছে না। আওয়াজ যাচ্ছে না, কি সমস্যা, টপিকটা আমাকে শেষ করতে দেবে না মনে হচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ক্লিয়ার? শোনা যাচ্ছে এবার বলতো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন আসছে। এখন আসছে, ঠিক আছে, তাড়াতাড়ি বলিনি আমি, 198 কল লাগিয়ে রেখেছি, তাতে একটু স্পিড হচ্ছে। যাক, আগে যে আনসার্টিনিটি অ্যারাইজের কারণটা তো বোঝা গেছে, এত দূর তো শোনা গেছে, এটা পর্যন্ত তো শোনা গেছে, যেটা এখন হ্যাঁ, স্ক্রিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাস্ট যেটা তাড়াতাড়ি বলার আমি বলিনি, কারণ আরেকটা যেটা আনসার্টিনিটি হয় সেটা হচ্ছে ডেল্টা এক্স, মানে ডেল্টা টি, টাইম আর এনার্জিরও একটা আনসার্টিনিটি আছে, ঠিক আছে? সেটাও h/4 সমান অর গ্রেটার, ঠিক আছে? এইটা একটা স্টেটমেন্ট অ্যাসারশনের টাইপে দিয়েছিল যে নিচের কোন স্টেটমেন্টটা সঠিক নয়, যে টাইম আর এনার্জিরও আনসার্টিনিটিটা h/4 সমান, তাহলে এটা আমাদের একটা জেনে নিতে হবে, বোঝা গেল? শুনতে পাওয়া গেল? তাড়াতাড়ি রেসপন্স কর, তাহলে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, স্যার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা জিনিস দেখ, আমাদের পেয়েছিলাম, আমরা ফর্মুলা পেয়েছিলাম ডেল ডেল এক্স ইন্টু ডেল ভি এক্স, এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, মানে ডেল এক্স ইন্টু ডেল ভি h/4 আগে দেখিয়ে দিলাম। আমরা যদি এটা একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য বসাই, মানে 1 মিলিগ্রাম ওয়েটের একটা পার্টিকেলের জন্য বসাচ্ছি, তখন দেখ আনসার্টিনিটিটা কি আসছে, 10⁻⁻28। এই আনসার্টিনিটির কোনো মানে আছে, কোনো মিনিং আছে? 10⁻⁻28 না। কোনো মিনিং নেই, কিন্তু এইটাই যখন ইলেকট্রনের জন্য আনছি, কত আসছে? 10⁻⁻4, তফাৎ কত হচ্ছে? 10⁻24 এর তফাৎ, ডিফারেন্সটা হচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি হুম। ফোরের। তাহলে এইটার একটা সিগনিফিকেন্ট একটা ভ্যালু আসছে, তাহলে বুঝতে পারলাম যে আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে কিন্তু হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপালের কোনো ফিজিক্যাল মিনিং নেই, এটা কিন্তু সাব অ্যাটমিক পার্টিকেলের জন্যই, বা দ্যাট ইজ মাইক্রোস্কোপিক অবজেক্টের জন্য এর একটা মিনিং রয়েছে, ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের জন্য এর কোনো মিনিং নেই। ক্লিয়ার? এইটুকুই বলার ছিল লাস্টে। হ্যাঁ স্যার। শুনতে পাওয়া গেল? আশা করি বুঝতে পারা গেছে। এর পরের দিন যদি মানে যারা নতুন কোর্স জয়েন করবে আর কি, আজকে তো ডেমো ক্লাসটা, আজকেই মনে হয় দুটো ডেমো ক্লাস ছিল আমার, অ্যাটমিক স্ট্রাকচারের অর্ধেক বলাই হয়ে গেছে, আর অর্ধেক আছে। তো কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটা বলবো, কি প্রশ্ন আসবে ওখান থেকে, ইজি প্রশ্নই আসে, জানিসই তো, কে এল এম এন বলছি, এন, এল, এম এল, এস, এখান থেকেই প্রশ্নগুলো আসে যত রাজ্যে, ঠিক আছে? তো আজকে এতটাই, যদি কারোর কোনো প্রশ্ন থাকে এটা জিজ্ঞেস কর, আমি বলছি, আর না হলে রেখে দেবো। কিছু প্রশ্ন আছে আজকে? আছে কি? তাহলে রেখে দিচ্ছি, না শোনা যাচ্ছে না আবার? না স্যার, কোনো প্রশ্ন তো নেই। ঠিক আছে, তাহলে রেখে দিই, বাকিরা যখন কিছু বলার নেই তাহলে রাখছি।